সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬১৪তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের হৃদয় বিদারক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গোপনে ৪ বছর শ্বশুরের সাথে সংসার করে যাচ্ছে প্রবাসীর বউ। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান মালয়েশিয়ান প্রবাসী সাইফুল ইসলামের জীবনের হৃদয়ে ছিঁড়ে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। এই গল্পটা প্রত্যেকটা প্রবাসী সহ প্রত্যেকটা মানুষের শোনা উচিত। কেননা এই গল্পটা পড়ে আমি একটা কথা স্পষ্টভাবে বুঝলাম, এই দুনিয়াতে যার জন্য করলাম চুরি সেও বলে চোর, আর যার ঘরে করলাম চুরি সেও বলে চোর। একটা সময় আপনার কাছে মনে হবে যে দুনিয়াতে আপনি যা কিছু করেছেন সবই মিথ্যা, সবই ভ্রান্ত, এর ফলাফল একেবারে জিরো। এই গল্পটা শুনেন তাই স্পষ্ট বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত মালয়েশিয়ান প্রবাসী সাইফুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই সাইফুলকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট 2টা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে তিনি অনেক বড় কোনো ব্যবসা করেন না। তিনি আমাদের এলাকাতেই একটা চায়ের দোকান করেন। চায়ের দোকানের পাশাপাশি আমার বাবা আরও ছোটোখাটো অনেকগুলো ব্যবসা করতেন, যেমন তিনি গরু পালতেন, ছাগল পালতেন অথবা মাছের চাষ করতেন। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা এই ব্যবসা বাণিজ্যগুলো করে আমাদের পরিবারটাকে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক এবং হৃদয় বিদারক কথা হচ্ছে, আমি খুব ছোটোবেলা থেকে দেখতাম যে আমার বাবা আমাকে কেমন যেন একটু সহ্য করতে পারতো না, আমার সঙ্গে ঠিকমতো কথা বলতো না, আমার সঙ্গে একই টেবিলে খাবার খাইতো না। ধরেন আমার বাকি ভাইগুলোর সঙ্গে আমি যখন খাবার খেতে বসতাম, আমার বাবা যদি দেখতো, আমার মার সঙ্গে সঙ্গে আমাকে আলাদা করে ফেলতো, আমাকে আমার বাকি ভাই বোনদের সঙ্গে খাবার খেতে দিত না। কিন্তু কেন এটা করতো, এর কোনো কারণ আমি সেই পর্যন্ত খুঁজে পাইনি। মনের মধ্যে তখন বারবার একটা প্রশ্নই বাসা বাঁধে যে কেন আমার সঙ্গে এগুলো করতেছে। আমি তখন ছোটোখাটো মানুষ, অত কিছু বুঝি না। আস্তে আস্তে করে যখন বড় হচ্ছি তখন আমি এই মূল ঘটনাটা জানতে পারি। একটা সময় আমি জানতে পারি যেই লোকটাকে আমি আসলে বাবা বলে ডাকি, তিনি মূলত আমার জন্মদাতা পিতা নয়, তিনি হচ্ছে আমার সৎ বাবা। আমার জন্ম হয় অন্য কোনো বাবার থেকে। আমার মা অন্য একজনের সংসারে থাকে, সেই সংসার থেকে সেই বাবাকে ডিভোর্স দিয়ে আমার মা আমাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে আসে। তখন আমার বয়স ছিল মাত্র 9 মাস। এই 9 মাস বয়সে আমার নানু বাড়িতে এসে কয়েক মাস থাকার পরেই আমার মায়ের তখন আবারও বিয়ে হয়ে যায় আমার বর্তমান যে বাবা আছে ইনার সঙ্গে। আমার বর্তমান যে বাবা আছে সে অত্র এলাকাতে সবার কাছে অনেক নামকরা একজন ব্যক্তি। সবাই তাকে অনেকটা ভালোবাসে এবং তিনি মানুষ হিসাবেও অনেকটা ভালো, এটাই সবাই মনে করে। কিন্তু আমার কাছে বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী মনে হলো। যদিও আমি অন্য কারো সন্তান, কিন্তু আমি তো তাকে বাবা বলে ডাকি, তাকে বাবা করে সম্বোধন করি, তার সঙ্গে আমি সন্তানের মতোই থাকি। তবে কেন তার বাকি সন্তানদের তুলনায় তিনি আমাকে আলাদা করে দেখবে, এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখতে দেখতে আমি আস্তে করে বড় হই। আমার বয়স তখন প্রায় আনুমানিক 7 বৎসরের কাছাকাছি। আমার বয়স যখন 7 বৎসর, তখন এক সময় হলো কি, আমি হঠাৎ করে মাঠের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যাই। বৃষ্টির সময় মাঠের মধ্যে যাই এবং মাঠের মধ্যে যাওয়ার পরে ওখানে হোঁচট খেয়ে পড়ি। হোঁচট খেয়ে পড়ে আমি আমার বাম পায়ে প্রচণ্ড রকমের আঘাত খাই। বাম পায়ে আঘাত খাওয়ার পরে আমার মা তখন আমাকে রাতের বেলায় ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে মা যখন বাড়ি ফিরে, ওই সময় আমার বাবা তখন আমার মাকে খুবভাবে মারে। আমার মায়ের গায়ে হাত তোলে এবং মাকে বলে যে তুই কেন অন্যের সন্তান নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করতেছিস, অন্যের সন্তানের প্রতি কেন তোর এত মায়া, তুই ভালোবাসবি আমার সন্তানকে, কেন তুই অন্যের সন্তানকে ভালোবাসিস।
সেদিন বাবার ওই অত্যাচার, বাবার ওই মায়ের সহ্য করতে না পেরে তার পরের দিনই সকালবেলা আমার মা তখন আমাকে আমার নানু বাড়িতে স্থানান্তর করে দেয়, মানে আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। মাঝে মাঝে মা চাইতো, আমাকে দেখতো, আমার সঙ্গে কথাবার্তা বলতো এবং আবারও ফিরে আসতো। তখন আমি আস্তে আস্তে করে আমার নানু বাড়িতে বড় হচ্ছিলাম। নানু বাড়িতে তখন আমার দিন আর রাতগুলো কাটতেছিল। সেখানকারই একটা স্কুলে আমার মামা আমাকে ভর্তি করিয়ে দেয়। আমার মামার সঙ্গে সেখানে আমি একটা স্কুলে পড়াশোনা করতাম। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার মা আমাকে খুব গোপনে দেখতে আসতো, আমার বাবার চোখ ফাঁকি দিয়ে। বাবা যদি কোনোভাবে বুঝতে পারতো যে মা আমাকে দেখতে আসবে, তখনই আমার মায়ের গায়ে হাত তুলতো, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো। মা বাবার চোখ ফাঁকি দিয়ে বহু কষ্ট করে আমাকে একটা পলক দেখার জন্য আসতো এবং আমার কাছে থাকতো না। মায়ের সঙ্গে এক রাত থাকার জন্য আমি কত কান্নাকাটি করতাম, একটা রাত মায়ের সঙ্গে থাকবো, কিন্তু মা ভয়ে ভয়ে আমার সঙ্গে কিছুক্ষণ থেকে আবারও চলে যেতেন, আমার সঙ্গে রাত যাপন করতেন না। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। যদিও আমার বয়স 17 বা 18, কিন্তু আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। গায়ে গতরে বা শরীরে আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল। তো আমার বয়স যে 17 বা 18 এটা আসলে বোঝা যায় না। এই সময়ের ভিতরে আমি তখন কিন্তু পড়াশোনা করতাম না। আমার নানু বাড়িতে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ি। ক্লাস 8-এর পরে আমি আর পড়াশোনা করি না। আসলে আমি যে পড়াশোনা করি না, এতে কিন্তু আমার মায়ের বা আমার নানু বাড়ির কারো কোনো দোষ নেই। সবাই কিন্তু চাচ্ছিল আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু আমি নিজেই পড়াশোনা করিনি। আমার পড়াশোনা আসলে এক কথায় ভালো লাগতো না, এই জন্য আমি পড়াশোনা ছেড়ে দিই। তো আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাই, তখন আমার মা আমার মামাদের সঙ্গে আমাকে নিয়ে আলোচনা করে যে কী করা যায় এবং কি করতে পারি। এভাবে তো জীবন কাটতে পারে না এবং ওর তো একটা লাইন করতে হবে, কারণ আমার বাবা তো আর আমার কথাও শোনে না, আমাকে সহ্যও করতে পারে না এবং আমাকে একটা পয়সাও দেয় না। আর আমার যিনি জন্মদাতা পিতা, তার কোনো ঠিকানাও আমি আজ পর্যন্ত জানি না। আমার ভোটার আইডি কার্ডে বা আমার যেই জন্ম নিবন্ধনের কাগজ আছে, সেটার মধ্যে আমার বর্তমান যে বাবা আছে, যিনি আমার সৎ বাবা আছে, তার নামে উল্লেখ করা আছে। আমার ওই মানে জন্মদাতা পিতার কোনো ঠিকানা আমি জানি না, ভাই কেউ আমাকে কখনো বলেও নাই। এরপরে আমি তখন আস্তে আস্তে করে আমার মামাদের সঙ্গে থাকতে থাকতে আমার মা তখন মামাদের সঙ্গে আলোচনা করে যে সাইফুলকে কি করা যায়। এর মাঝে আমার একটা বড় মামাতো ভাই আছে, সে আবার মালয়েশিয়াতে গেছে এবং মালয়েশিয়াতে সে খুব ভালো অবস্থানে আছে এবং ভালো বেতন টেতনও পাচ্ছে। তো আমার মা তখন আমার মামাদেরকে বললো, একটা কাজ কর, তোরা সাইফুলকে একটু মালয়েশিয়াতে পাঠাই দে। আমার বড় মামারে বললো যে আপনার ছেলের সঙ্গে কথাবার্তা বলে সাইফুলকে একটু মালয়েশিয়াতে পাঠাই দেন। তো আমার মামা বলতেছে যে সাইফুল মালয়েশিয়াতে যাবে, মালয়েশিয়া তো আর মুখের কথা না, যেতে তো অনেক টাকা লাগবে, এখন এই টাকা পয়সা কে দিবে। আমার মা তখন নিরুপায় হয়ে বলল, দেখেন আমি তো আমার স্বামী সংসার করতেছি, আমার স্বামী তো আমার কোনো টাকা পয়সা দিবে না। আর আমার স্বামী হচ্ছে খুব একরোখা একজন মানুষ, উনি যদি জানতে পারে যে আমি সাইফুলকে নিয়ে চিন্তা করতেছি, তো উনি আমার উল্টা আরও মারবে। আপনারাই কোনো একটা ব্যবস্থা করেন। পরিশেষে আমার বড় মামা আমার মাকে প্রস্তাব দেয় যে ঠিক আছে, আমি তোর ছেলেকে মালয়েশিয়াতে পাঠাই দিব, বিনিময়ে তুই আমার বাবার কাছে যে সম্পত্তি পাবে তা আমাকে লিখে দিতে হবে। সম্পত্তির দাম যাই হোক, যেটাই হোক, এই নিয়ে তুই কোনো কিছু বলতে পারবি না, তুই আমার নামে সম্পদ লিখে দিবি, আমি তোর ছেলেকে মালয়েশিয়াতে পাঠাবো। মা তখন ওই মামার প্রস্তাবটা শুনে রাগ না করে বেশ খুশি হয়েছেন। মাও চাচ্ছে যে কোনো না কোনোভাবে আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য। মা তখন মামাকে বলল যে আপনি যে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনি যদি এটাই করেন তাহলে ঠিক আছে, আপনার আমি দলিল দিয়ে দিব, আপনি সাইফুলকে তাহলে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করেন। এর পরিপ্রেক্ষিতে মামা তখন আমার পাসপোর্ট রেডি করে, আমার কাগজপত্র ঠিকঠাক করে এবং সব কিছু ঠিকঠাক করে আমাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দিবে। এমতো অবস্থার ভিতরে আমার তখন পাসপোর্ট মালয়েশিয়াতে পাঠায়, আমি তখন বাড়িতে অপেক্ষা করতেছিলাম। আমার যেদিন ভিসা আসছে ঠিক ওই দিনে আমার মামা তখন আমার মাকে চাপ দিছে যে তুই করে দে, তুই হচ্ছে জায়গা সম্পত্তি লিখে দে। আমার ভিসা আসার সঙ্গে সঙ্গে ফ্লাইট হওয়ার আগে আমার মা তখন আমার মামাকে তার বাপের বাড়িতে পাওয়া সমস্ত সম্পত্তিগুলো লিখে দিয়ে চলে যায়, মানে না দাবি দলিল দিয়ে যায়, আমার বড় মামাকে দিয়ে দেয়। তো এরপরে আমার একটা সময় ভিসা আছে এবং ভিসা আসার পরে আমি তখন মালয়েশিয়াতে চলে যাই। তা আমার মামাতো ভাই বা আমার মামা, তারা কিন্তু আমার সঙ্গে বেইমানি করেনি। তারা দেশে থাকতে আমাকে যে কাজের কথা বলেছে, মালয়েশিয়াতে আসার পরও আমি ঠিক একই কাজ পেয়েছি। আমি একটা বড় সুপার মার্কেটের চাকরি করতাম। একটা সুপার মার্কেটে আমি সেলস ডিপার্টমেন্টে কাজ করতাম। ওখানে মোটামুটি আমার বেতনটাও বেশ ভালো ছিল এবং সুপার মার্কেটটা অনেকটা বড় ছিল তা ঠিক না, মোটামুটি মিডিয়াম টাইপের একটা সুপার মার্কেট। তো আমি সেখানে কাজ করতাম, বেতন পাইতাম, আমার স্যালারি অনেক ভালো ছিল, অনেক ভালো টাকা বেতন পাইতাম। তো যে টাকা বেতন পাইতাম সে টাকা তো আসলে মানে আমার কোনো কাজে আসতো না।
আমি তার সমস্ত টাকা আমার মায়ের জন্য পাঠাইতাম, মায়ের জন্য গয়না পাঠাইতাম, মায়ের জন্য টাকা পাঠাইতাম, এই পাঠাইতাম ওই পাঠাইতাম। এবার আস্তে আস্তে করে আমার যেই মানে সৎ ভাই বোনগুলো আছে তারা আমার সঙ্গে কথা বলতে শুরু করে। আমার 2টা সৎ ভাই 2টা সৎ বোন আছে। তারা তখন আমাকে ফোন করে, সাইফুল ভাইয়া কেমন আছেন, ভালো আছেন কিনা। বিশ্বাস করেন ভাই, আমি যখন দেশে ছিলাম তারা একটা সেকেন্ডের জন্য কখনই আমার খোঁজ নেয়নি, খবর নেয়নি। আমি খেয়েছি কি খাই নাই, বেঁচে আছি কি মরে গেছি, এতে তাদের বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নাই। তারা এটা একটা বড় ভেবে দেখে নাই। কিন্তু যখনই মালয়েশিয়াতে গেলাম, 2-1 টাকা ইনকাম করতে শুরু করলাম, তখনই তারা আমার হাত পা টিপা শুরু করছে, আমাকে প্রচুর ভালোবাসা দেখাতে শুরু করছে। যাই হোক, এত আমার কোনো দুঃখ নাই, আমারই তো ভাই বোন, আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে। আমি তখন এদেরকে আমার সৎ ভাই বোন হিসাবটা ভুলেই গেলাম। এবং আমার বাবা যে আমাকে এত কষ্ট দিয়েছে, আমি তার কথাও মনে কোনো কিছু রাখলাম না। আমি বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের জন্য টাকা পাঠাইতাম, ভাই বোনদের জন্য গিফট পাঠাইতাম, বাবার জন্য টাকা পয়সা পাঠাইতাম। মানে আমার ভিতরে আর কোনো রকমের রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নেই, সব কিছু ভুলে গেছি। এই করতে করতে আমি মালয়েশিয়াতে প্রায় 3 বছরের মতো ছিলাম। 3 বছর পরে আমার কোম্পানি থেকে তখন আমাকে ছুটি ধার্য করা হয়, আমার 3 মাসের ছুটি। তো যদিও চাইলে আমি 5 মাস বা 6 মাস থাকতে পারতাম, কিন্তু আমি 3 মাসের ছুটি নেই, যেহেতু আমি অল্প সময়ের জন্য যাব, আমি বেশি দিন থাকবো না। 3 মাসের ছুটি নিয়ে তখন আমি বাংলাদেশে আসি এবং আমার বাবা মা, আমার ভাই বোন সবাই আমাকে চট্টগ্রাম এয়ারপোর্টে রিসিভ করতে যায়। আমাকে ওখান থেকে রিসিভ করে তারা সরাসরি আমার বাবার যে বাড়ি আছে, মানে আমার সৎ বাবার বাড়ি, সেই বাড়িতে আমাকে নিয়ে যায়। এবং বাড়িতে নিয়ে বাবা দোকানে নিয়ে সবার সঙ্গে পরিচয় করাই দেয়, এটা আমার ছেলে সাইফুল, এটা আমার বড় ছেলে। অবাক হয়ে যায় ভাই, যে বাড়ি থেকে কুকুরের মতো ধুর ধুর করে আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি বড় হবার পরও কখনোই বাড়ির ত্রিসীমানায় যেতে পারতাম না। আব্বা যদি আমাকে দেখতো তাহলে লাঠি হাতে নিয়ে, মানে কুকুরকে যেমন করে মানুষ ধাওয়া করে ঠিক তেমন করে আমাকে পিটানোর জন্য আব্বা লাঠি নিয়ে দৌড়াইতো। যে সবার কাছে বলতো ওরে দেখলেই পিটাবে, ওরে দেখলেই মারবে, ও যেতে আমার বাড়ির আশেপাশে আসতে না পারে। অথচ সেই বাবা আজকে মার্কেটে গিয়ে, দোকানে গিয়ে সবার সামনে পরিচয় করাই দিচ্ছে, সাইফুল আমার বড় ছেলে, এইটা আমার বড় ছেলে, এই সেই কত কি। এই জিনিসগুলো দেখতাম, আসলে কি আর বলবো, ভালোই লাগতো। বাবার এই প্রেম, বাবার এই ভালোবাসা, যাই হোক আমিও সব ভুলে গেছি। বাড়িতে আসার পরে এভাবে আমি 3 মাসের মতো বাড়িতে ছুটি কাটাইলাম, থাকলাম, ঘুরলাম ফিরলাম। 3 মাস পরে আমি তখন আবারও মালয়েশিয়াতে ব্যাক করে চলে আসি। মালয়েশিয়াতে ব্যাক করে আসছে এবং মালয়েশিয়াতে আসার ঠিক 1 বছর পরে আমার মা আমাকে ফোন দিয়ে বিরক্ত শুরু করছে। বিরক্ত করতেছে এইটা যে তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়, আমরা তোর বিয়ে করাবো। তোর বাবা বলতেছে মালয়েশিয়াতে যদি তুই বিয়ে না করে থাকিস, মানে তাহলে তুই মালয়েশিয়াতে খুব টাকা নষ্ট করে ফেলবি, ওখানে নাকি খারাপ মেয়েরা বেশি এবং খারাপ মেয়েদের পিছনে টাকা নষ্ট করে ফেলবি, সংসারের প্রতি কোনো মায়া থাকবে না। তুই যদি বিয়ে শাদী করিস, তোর বাচ্চা কাচ্চা হয়, তাহলে তোর সংসারের প্রতি মায়া আসবে, তুই টাকা সেভ করবি। অন্যথায় তুই টাকা সেভ করবি না, মালয়েশিয়াতে খারাপ জায়গায় গিয়ে তুই সব টাকা উড়িয়ে ফেলবি। আমি তখন খুব কষ্ট করে মারে বললাম যে মা, তুমি এটা কী বলতেছ? আর কেউ না জানুক দুনিয়াতে, তুমি তো জানো যে আমি কত কষ্ট করে মালয়েশিয়াতে এসেছি। তুমি মামারে তোমার সমস্ত সম্পত্তিগুলা, মানে তুমি নাদাবি দলিল দিয়ে আসছো, সেই টাকা দিয়ে আমি কোনো রকমে মালয়েশিয়াতে আসছি। তুমি কেন বলতেছো যে মা আমি এটা করব? মা বলে যে না, তোর বাবা বলতেছে তুই মালয়েশিয়াতে থাকলে খারাপ হয়ে যাবি, তুই ভালো থাকবি না, এটা সেটা, মানে দুনিয়ার কথাবার্তা। তাই মারে বলতেছি যে তাইলে তুমি কি বলতেছো? মা বলে তুই বাড়ি আয়, আমি তোর বিয়ে করাবো। আমি তোর জন্য মেয়ে দেখছি, তোর জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখছি, যার নাম লিজা আক্তার। মেয়েটাও দেখতে শুনতে ভালো, আমি এই মেয়েটাকে তোকে বিয়ে করাবো, তুই বাড়িতে আয়। আমি তখন মানে কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। কোম্পানি থেকে এই মুহূর্তে ছুটিও পাওয়া যায় না, তবে কোম্পানির সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল। যিনি এমডি ছিলেন বা ম্যানেজার ছিলেন, তার সঙ্গে আমার সম্পর্ক খুব নিবিড় একটা সম্পর্ক ছিল। ওনাকে তখন বুঝিয়ে বললাম যে ভাই এই ঘটনা। পরে সে আমার ছুটি দিল, ভাইটা ইন্ডিয়ান ছিল, উনি আমার ছুটি দিল। পরে আমি ছুটিতে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে এবার আমি বাড়িতে গেছি, আমার আম্মা তখন আমাকে বিয়ে শাদী করাইছে আমাদের এলাকাতে, মানে আমার সৎ বাবার এলাকাতে। মেয়েটার নাম ছিল লিজা আক্তার এবং মেয়েটাও দেখতে শুনতে বেশ সুন্দর এবং মায়াবী ছিল। মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ে হবার পরে আমি তার সঙ্গে বেশি দিন থাকতে পারি নাই, কারণ যেহেতু কোম্পানি থেকে অল্প কয়েকদিনই ছুটি নিয়ে গেছি, বেশি দিন তো আমার ছুটি ছিল না, ছুটি ছিল খুবই কম। যার কারণে আমি অল্প কিছুদিন, প্রায় আপনার 20 থেকে 25 দিনের মতো আমি ছিলাম। 20-25 দিন পরে আমি তখন আবারও চলে আসি আপনার মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আসার পরে আমি তো আর বাড়িতে যাই না বা বাড়ির কোনো খোঁজখবর নাই। মালয়েশিয়াতে আসার পরে বাড়ি থেকে আমার জন্য একটা সুখবর আসছে যে আমার নাকি একটা কন্যা সন্তান আমার বউর পেটে আসছে। এরকম আমার সন্তান আসছে। আমি শুনে বেশ খুশি হইলাম যে আলহামদুলিল্লাহ। আমার মাও চাচ্ছিল যে আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, এতে আমার সংসারের প্রতি মায়া আসবে, আমি টাকা পয়সা উড়াবো না, নষ্ট করব না।
এই কথা মতোই তখন আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর ঘরে একটা সময় একটা কন্যা সন্তান হয়। আমার মেয়েটা হয়, আমি বেশ খুশি হই, অনেকটা খুশি হই। মেয়ের জন্য মালয়েশিয়া থেকে অনেক গিফট পাঠাই এবং ওর তেল, শ্যাম্পু, সাবান থেকে শুরু করে বাচ্চাদের যা যা ব্যবহার করা দরকার এই ব্যবহৃত জিনিসগুলো আমি মালয়েশিয়া থেকে পাঠাচ্ছি। আমার মা এগুলো রিসিভ করে এবং আমার ওয়াইফকে দেয়, আমার ওয়াইফ তখন আমার বাচ্চার জন্য ব্যবহার করে। এইবার আমার যখন বাচ্চাটা হয়ে যায়, আমি তখন একটানা প্রায় আপনার আনুমানিক প্রায় 3 বছর মতো আমি একটানা ছিলাম। 3 বছর আমি আর দেশে যাইনি। 3 বছর পরে আমি দেশে গেছি। দেশে যাওয়ার পরে আমার মেয়েটার আমি কোলে নিলাম, আদর করলাম, মোটামুটি সব কিছুই ঠিক আছে। তো মানে খুব ভালো। তা 3 বছর পরে এবং এরই মাঝে একটা জিনিস হলো কি, আমি 3 বছর যে টাকা পয়সা দিয়েছিলাম সবই আমার মায়ের অ্যাকাউন্টে দিয়েছিলাম। বিয়ে করার পরে যখন আমি বিদেশ থেকে আসি সবটাকে আমার মায়ের অ্যাকাউন্টেই দিই। যেহেতু আমার আসলে সৎ বাবা আর আমার ওয়াইফ তো আমি নতুন বিয়ে করছে, তার সম্বন্ধে তো জানি না, টাকাগুলো আমি মায়ের অ্যাকাউন্টে দিই। 3 বছর পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি তখন একটু জায়গা কিনবো, যেহেতু আমার বাবা আমাকে জায়গা দিবি ঠিক আছে, তারপরও আমি নিজে একটু জায়গা কিনবো। একটা জায়গা কেনার বন্দোবস্ত যখন হচ্ছিল, আমার মা তখন আমাকে ডিরেক্টলি বলে তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। এটা কী ধরনের কথা, অ্যাকাউন্টে টাকা থাকবে না কেন? 3 বছর আমি টাকা পাঠাইছি। আমার আম্মা বলে তোর ভাই, আমার ভাই একটা পলিটেকনিক্যালে পড়তো, ছোটো ভাইটা পলিটেকনিক্যালে পড়ে, এরপরে বোনদের বিয়ে দিছে, মানে মোটামুটি আমি যা ইনকাম করে 3 বছরে যা দিছি একটা টাকা আর আমার মায়ের কাছে নেই। পুরোপুরি সবটাকে আমার মা তখন বিলাস করে ফেলছে, শেষ করে ফেলেছে। মনটা তখন ভাই বেশ খারাপ হয়ে গেল। একজন প্রবাসী এই দুঃখটা বুঝবে, অন্য কাউকে বিশ্বাস করানো বড় কঠিন হবে যে 3টা বছর প্রবাসের মাটিতে একটা দিন আর দেশে 1 মাস কাজ করার সমান কথা। দিনকে রাত আর রাতকে দিন বানাতে হয়, কত পরিশ্রম করে যে টাকা ইনকাম করতে হয়, কত বকা খেতে হয়, গালি খেতে হয়, তার কোনো হিসাব নাই। আর মালয়েশিয়ার মতো দেশে তো তা আর বলে বোঝানো যাবে না। তো কি আর করা, এরপরে মা যেহেতু টাকা নষ্ট করে ফেলছে, আমি তো আর কিছু করতে পারবো না। মন খুব খারাপ করে আছে। আমার বউ তখন বলে, তুমি কি করছো, তুমি তো আমারে টাকা দিতে পারতা, আমি তোমার বউ, আমি তোমার সন্তানের মা, তুমি আমারে টাকা দিতা, তুমি কেন ওনারা টাকা দিতে গেলা? উনিকে মানুষ হিসেবে ভালো, উনি সব টাকায় তার ছেলেদের পিছনে মেয়েদের পিছনে ব্যয় করছে, কোনো টাকাই তোমার জন্য রাখে নাই। তারপরে আমি আমার বউর নামে একটা অ্যাকাউন্ট খুললাম, বউর নামে একটা অ্যাকাউন্ট খুলে কৃষি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আমার স্ত্রীর নামে। এরপর আমি তখন আবারও বিদেশে মানে মালয়েশিয়াতে আসি। মালয়েশিয়াতে আসার পরে এবার আমি যা টাকা পয়সা দিতাম তার সবটাকে আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম, আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম, আমার বউয়েরই দিতাম। এভাবে প্রায় আমি আরও একটানা 4 বছরের মতো। এরপরে যখন আসি তখন একটানা 4 বছরের মতো থাকি। এই 4 বছরের সমস্ত টাকা আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে দিই, আমার মায়ের অ্যাকাউন্টে দিই না। আমার স্ত্রীকে বলি যে খরচের কিছু টাকা মাকে দিও, মায়ের এটা কিনে দিও, ওইটা কিনে দিও, মায়ের কোনো কিছু লাগলে দিও, এসব বলি। কিন্তু আমি সব টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টেই পাঠাইতাম, মার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাইতাম না বা মায়ের কোনো টাকা দিতাম না সরাসরি। এভাবে 4 বছর পরে আমি তখন কোম্পানি থেকে একটানা 6 মাসের একটা ছুটি পাইছিলাম, লম্বা একটা ছুটি পাইছি। যেহেতু বহুদিন ধরে এই কোম্পানিতে আসি, প্রায় আনুমানিক প্রায় 10 বছরের কাছাকাছি আছি, তো সেখানে কোম্পানি থেকে একটা বড় ধরনের ছুটি আমি তখন পাই। তো আমি চিন্তা করছি এই ছুটিতে গেলে আমি ঘরের কাজ ধরবো। আমি এক জায়গায় একটু জায়গা দেখে আসছিলাম এবং ওই জায়গাটা কিনবো, যদিও ওনাদেরকে অ্যাডভান্স করা হয়ে গেছে, দলিল হয়নি। বাকি টাকাটা দিয়ে দলিলটা কনফার্ম করবো, অ্যাডভান্সের টাকাটা দিছি। আর এরপর আমি একটা বাড়ি উঠাবো। আমার বাবা, উনি যদিও আমাকে দেয় কিন্তু ওনারও অত জায়গা সম্পত্তি নেই, মানে বাড়ির ভিটাটা খুব কম আর কি। তা আমি চিন্তা করছি যে না, আমি আলাদা একটু জমি কিনে আমি আলাদা একটা বাড়ি করবো। আসলে ভাই সব কথা শেষ কথা একটাই, যে আমার মনের ভিতরে একটাই রাগ, একটাই ক্ষোভ, যে আমার আব্বা যেহেতু আমাকে ছোটোবেলায় বের করে দিছে, আমি নিজের টাকা দিয়ে জমি কিনে নিজে বাড়ি বানাবো, ওই ইচ্ছা ছিল আমার। ওই ইচ্ছা থেকে 4 বছর পরে আমি তখন দেশে আসবো। দেশে আসছি এবং আমি শুক্রবারে আমার ফ্লাইট ছিল। আমার বাংলাদেশ সময় দিন প্রায় আপনার 11টা বাজে। আমি তখন শুক্রবারে চট্টগ্রাম এয়ারপোর্টে এসে আমি নামি এবং এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে বের হলাম। বের হয়ে আমার আমার মা ছিল, আমার আব্বাও ছিল এবং হচ্ছে আমার বড় মানে আমার যে ছোটো ভাইটা আছে পলিটেকনিক্যালে পড়া, ও ছিল। ও তখন চাকরি করে, আমার ভাইটা তখন একটা চাকরি করে, একটা চাকরি পাইছে ভালো। এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, বললাম যে কী ব্যাপার, লিজা আসে নাই, আমার মেয়েটা আসে নাই। পরে মা বলতেছে লিজার শরীর ভালো না, আর লিজের জন্য আসে নাই, তুই বাড়ি চল। তো কেমন জানে মা এবং বাবা, আমার ছোটো ভাই, মানে এদের মনটা একটু খারাপ দেখতেছে। গাড়িতে উঠছি তো, এর কেমন জানে মনটা একটু খারাপ করে আছে। মায়ের বারবার বলতেছে, মা কোনো সমস্যা, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তোমাকে দেখলে মনে হয় যেন তোমার মনে অনেক টেনশন। তা কী টেনশন মা, আমাকে একটু বলা যায়? আমার মা বলে, না বাবা কিছু না, আমি ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই বাড়ি চল। তো কী হয়েছে না হয়েছে এটা তো আর বুঝি না। পরে আম্মুর সঙ্গে বাড়ি পর্যন্ত গেছি। বাড়িতে যেতে যেতে রাস্তার মধ্যে আমি তখন জোহরের নামাজটা মানে জুমার নামাজটা শেষ করলাম।
জুমার নামাজটা আদায় করে আমি তখন বাড়ির পথে রওনা দিলাম। বিকাল প্রায় 2টা থেকে 2:30টার মধ্যে বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়িতে গিয়ে পৌঁছাইতেছে আম্মার যে ঘর আছে, আম্মার ঘরে গেলাম, ব্যাগ ট্যাগ সব কিছু নামাইলাম। নামায়ানোর পরে আমি তখন আমার ওয়াইফের রুমে যাবো। আমার ওয়াইফের রুমে ঢুকবো, এই সময় দেখি কি যে আমার ওয়াইফের রুমে তালা মারা, মানে বাইরে থেকে তালা মারা। বাইরে থেকে তালা মারা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, ও রুমের মধ্যে তালা মারা কেন? মাকে এসে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার মা, লিজা রুমের মধ্যে তালা মারা কেন? আমার মা বলে, লিজার মেয়েটা ভালো, মেয়েটার শরীর ভালো না, মেয়েটার নিয়েও একটু ডাক্তারের কাছে গেছে। তো এই ডাক্তারের কাছে গেছে ভালো কথা। তা আমি তখন কী করলাম, তার নাম্বারে বারবার কল দিচ্ছিলাম, কিন্তু তার নাম্বারে কলও ঢুকে না, নাম্বারটাও বন্ধ। আমি যেদিন আসবো তার আগের দিনও কিন্তু তার সঙ্গে আমি কথা বলছি, ফ্লাইটে ওঠার আগেও আমি তার সঙ্গে কথা বলছি। সে আমারে বলছে সব কিছু ঠিক আছে, বাচ্চার শরীর ভালো। মানে হঠাৎ করে বাচ্চা এইভাবে অসুস্থ হয়ে যাবে, এর তো কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। আর মেয়েটা তো ভালোই ছিল, তা হঠাৎ করে এমন কি হলো যে ওরে নিয়ে ওই হসপিটালে দৌড়াতে হবে, অসুস্থ হয়ে গেল? আমি কিছু একটা বুঝতে পারলাম না। না বুঝে আমি তখন মানে অপেক্ষা করতেছি ও আসবে। কিরে ভাই, বিকেল হয়ে গেল, ও আসতেছে না, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ও আসতেছে না। সন্ধ্যার পর আমি তখন মায়েরে বললাম যে মা, ওই কোন ডাক্তারের কাছে গেছে, কোন বাজারে গেছে? মা তখন আমাদের পাশাপাশি একটা বাজার, সেটা ঠিকানা দিল যে সেই বাজারে গেছে। তো ও হ্যাঁ, ঠিকানা মা দেয় না, আমার বাবা দিছে, বাবা বলছে যে ওই বাজারে গেছে। তা আমি তখন চিন্তা করলাম, আমার ছোটো ভাইটারে বললাম একটা কাজ কর, ওর আবার মোটর সাইকেল ছিল, বললাম তোর মোটর সাইকেলটা একটু টান দে, ভাইয়া একটু যাই, চল তো দেখি তোর ভাবি এখনও আসতেছে না কেন। ওই মোটর সাইকেল স্টার্ট দিছে, আমি ওর পিছনে বসছি, বসার পরে ওই বাজারে গেছে। তো আমাদের বাজারে কিন্তু 2টাই ওষুধের ফার্মেসি আছে, 2টা ফার্মেসিতে গেলাম, 2টা ফার্মেসিতে একটাতেও নাই। না থাকার পর আমি ছোটো ভাইরে বললাম, কিরে তোর ভাবি তো ফার্মেসিতে নাই? বলে ভাবি মনে হয় তার বাপের বাড়িতে গেছে। আমি বললাম তা বাপের বাড়িতে যাবে তো মোবাইল ফোন বন্ধ করে রাখলো কেন, মোবাইল বন্ধ করে রাখার কারণ কি? ও বলে ভাইয়া তা তো জানি না। আমি বললাম ঠিক আছে, তার বাড়িতে চল, ওর বাপের বাড়িতে চল, আমার শ্বশুর বাড়িতে চল। বলে আচ্ছা ভাইয়া উঠেন। পর ওর বাইকে আবারও উঠলাম। ওই তখন বাইকটা ঘুরে করলো কি, একটা ডুমুর গাছ আছে, একটা ডুমুর গাছ আছে বড়, অনেক বড়, ওই ডুমুর গাছটার নিচে এসে বাইকটা দাঁড়া করাই দিছে। রাত তখন আনুমানিক প্রায় সন্ধ্যা, তখন প্রায় 7টা 7:30টার মতো বাজতেছে। এখানে দাঁড়া করে দেওয়ার পর আমি বললাম, কিরে ভাই, এখানে বাইক দাঁড়া করাই দিলে কেন? ও বলে ভাই কই যাবো বুঝতেছি না। আমি বললাম কই যাবি বুঝতেছিস না মানে, তুই না বললি যে আমার শ্বশুরবাড়িতে যাবি, আমার ওয়াইফ আর বাচ্চা সেখানে চল। ওই আমাকে বলতেছে ভাইয়া আমি তো শিওর না সেখানে ভাবি আর বাচ্চা আছে, আমি তো শিওর না, তা শিওর না হয়ে ওখানে কেন যাব, আপনি বাড়িতে চলেন। আমি বললাম আরে আজব কথা, বাড়িতে যাব কেন? ও বলে আপনি বাড়িতে চলেন। তর্কাতর্কি করে ও তখন আমার বাড়িতে নিয়ে আসছে। তখন কিন্তু আমার মনের ভিতরে মোটামুটি একটা খটকা লেগে গেছে যে না, কিছু না কিছু একটা মনে হয় এখানে হয়েছে। বাড়িতে আসছে, বাড়িতে এসে উঠানো, বাইক দাঁড়ো করেছে, আমি ওরে চিল্লাই চেঁচামেচি মানে বকাবাধ্য করতেছি, তুই বাড়িতে আসলে কেন, বকা দিচ্ছিলাম। মা তখন দৌড়ে এসে কিরে কী হয়েছে সাইফুল? আমি বললাম যে মা, ওরে আমি বললাম আমার শ্বশুরবাড়িতে যাইতে, আমার ওয়াইফ আর আমার মেয়ে নাকি আমার শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়িতে না গিয়ে বাইকটা নিয়ে এখানে চলে আসছে, ঘটনাটা কি বলো তো মা? আমি তো কোনো কিছু বুঝতেছি না। মা তখন আমারে বলে, তুই আসলে কোনোদিনও মানে গায়ে গোতনে ব্যাটা হয়েছিস আর কি, হাতে পায়ে এক ব্যাটা হয়েছিস, কিন্তু মাথার মধ্যে কোনো বুদ্ধিশুদ্ধি তোর এখনও হয় নাই। আমি বললাম কেন মা, আমার বুদ্ধিশুদ্ধি হয় না, আমি এমন কী করলাম? মা বলে তোর বউ যদি তার বাপের বাড়িতে যাবে তাহলে সে নাম্বার কেন বন্ধ করবে, তার ঘরে তালা কেন ঝুলবে? এই কথাটা শুনেই না আমি তখন একটু অবাক হয়ে মার জিজ্ঞেস করছি, মা ঘটনা কি তাহলে? মা বলে তুই আমার সঙ্গে, আমি বলতেছি। এইটা বলে মা তখন আমাকে সাইডে ডাক দিয়ে নিয়ে বলতেছে যে সাইফুল রে, আমি তোর কাছে বলতে চাচ্ছিলাম না, আমি মনে মনে খুঁজতেছিলাম, তবে ভাবছিলাম যে খুঁজা বের করবো কই আছে, কিন্তু বাবারে যেহেতু রাত হয়ে গেছে এখনও তার কোনো ঠিকানা আমি খুঁজে পাই নাই, তো এখন আমি তোর কাছে সত্য কথা বলতে বাধ্য হচ্ছি, আসলে তোর বউ গতকালকে রাতে পালাইছে। হ্যাঁ বললাম মা বলো কি, এটা তুমি কি বলতেছ? মা বলে হ্যাঁ, গতকালকে রাতে ও তোর মেয়েরে নিয়ে পালায়ে গেছে। আমি বললাম মা এমন তো হওয়ার কথা না, আমি তো তার সঙ্গে ফ্লাইটে ওঠার আগেও কথা বলছি। মা বলে হ্যাঁ, তোর সঙ্গে কথাবার্তা বলে তুই ফ্লাইটে উঠছিস এটাও আমারে বলছে, বলার পরে ও শেষ রাতেই তখন ও বাড়ি থেকে পালায়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওর ঘরে তালা মারা। তারপরে আমি ওরে মনে মনে খুঁজতে শুরু করলাম, তুই বাড়িতে আসছিস, আমি তারপরও তোরে বলি নাই, তারপরও আমি এইখানে সেখানে বিভিন্ন জায়গায় লোক পাঠাচ্ছিলাম, লোক পাঠাইয়া ওরে খোঁজার চেষ্টা করতেছিলাম, কিন্তু বাজান রে আমি এমন কোনো জায়গা বাদ রাখি নাই ওরে খোঁজা ছাড়া, কিন্তু আমি কোথাও ওরে খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত আমি নিরাশ হয়ে তোর কাছে সত্য কথা বলতে বাধ্য হলাম যে ওরে আর পাওয়া যাচ্ছে না। আমি তখন মাটির মধ্যে বসে গেলাম, কারণ ভাই কি জানেন, এইবারে অনেকগুলো টাকা ওর অ্যাকাউন্টে আমি দিছিলাম, হিসাব ছাড়া অনেকগুলো টাকা দিছি। মাস শেষে যা বেতন পাইতাম, আমি আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমি একটা বোতল পানি কিনে খাইতাম না, পানি তো দূরের কথা,
লাস্ট কবে মালয়েশিয়াতে আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি এর কোনো হিসাব আমার নাই। মানে এটা আমার মনে হয় যে আমি লাস্ট কবে গরুর মাংস দিয়ে ভাত খাইছিলাম, ডাল আলুর ভর্তা, বড় জোরে একটা ডিম ভাজি, এর বেশি ভাই আমি আর কিচ্ছু খাইতাম না। শুধু টাকা জমাইতাম, শুধু টাকা জমাইতাম, বাড়ি যাব, জমি কিনবো এবং জমির উপরে বাড়ি বানাবো, সেই বাড়িতে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি বেশ ভালোভাবেই থাকবো। মানে এই স্বপ্নগুলো দেখতাম ভাই। রাতে যখনই ঘুমাইতাম মনে মনে একটা জিনিসের স্বপ্ন দিতাম, অনেকদিন খাইতামও না, মানে খাইলে টাকা শেষ হয়ে যাবে, এই জন্য অনেক রাতে খাইতাম না, না খাইয়া খালি পেটে ঘুমাই চাইতাম। পেটে যখন প্রচুর খিদা লাগতো বালিশটা দিয়া পেটটার চাপ দিয়ে ধরতাম, চাপ দিয়ে ধরে মনে মনে এটাই বলতাম যে আল্লাহ, টাকা যদি বাঁচাইতে পারি বাড়ি গেলে আমার একটা ঘর হইব, আমার একটু ভিটা হইব। যে বাবা আছে সে বাবা তো আমাকে টাকার জন্য ভালোবাসে তা তো আমি জানি, কিন্তু বাবা তো আমাকে আসলে মন থেকে ভালোবাসে না, আর উনি আমার নামে জমি দিবে কিনা তাও আজ পর্যন্ত আমি শিওর না। আমি তখন একেবারে নিরুপায় হয়ে গেলাম, মানে নিরাশ হয়ে গেলাম। জায়গার মধ্যে বসে কান্না করতে শুরু করছে। মা বলে, তুই কান্না করিস না, আমি ওরে খোঁজার জন্য লোক পাঠাইছি, আমি ওরে খুঁজে বের করে ফেলবো, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো টেনশন করিস না। তবে একটা কথা কি ভাই, এই কয়টা দিন ধরে না আমি দেশে আসার কিছুদিন আগ থেকে লিজা কিন্তু আমার বারবার বলতো, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন, আপনি তাড়াতাড়ি বাইরে আসেন, বাড়ি আসেন, নাইলে কিন্তু একটা অঘটন ঘটবে, নাইলে কিন্তু একটা অঘটন ঘটবে। তা অঘটন কী ঘটবে আমি তো সেটা বুঝতে পারি নাই। আমি তারে বলতাম, বাড়িতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, এতগুলো মানুষ আছে, এখন কি সমস্যা, কি অঘটন ঘটবে তুমি আমার কাছে বলো, আমার কাছে কথা লুকেও না, তোমার সমস্যাকে তুমি আমাকে খুলে বলো। আমি আমার আব্বার সঙ্গে কথা বলি, আমার মার সঙ্গে কথা বলি। আমি আমার শুধু একটা কথাই বলতো, না আপনি বাড়িতে আসেন, আমি যে আপনার বাড়িতে আসতে বলতেছি এটাও আপনি কারো কাছে বললেন না। আমি তখন কিছুই বুঝতে পারলাম না, সারাটা রাত কাটাই দিলাম। রাত কাটিয়ে যখন প্রহরা হলো, সকাল হওয়ার পরে আমি আমার মায়েরে বললাম, মা সকাল তো হয়েছে, আমি একটু লিজাদের বাড়িতে যাব। মা বলে, যাবি যা, ভালো কথা, কিন্তু তোর বাপ মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস না, এখন উল্টাপাল্টা কোনো কিছু করিস না, এবং আমরা দেখি যে পরিস্থিতি এখনও কোন দিকে যায়, এখন উল্টাপাল্টা কোনো কিছু করার দরকার নেই। যে ঠিক আছে, আমি কোনো কিছু করব না, আমি শুধু ওর বাবা মায়ের সঙ্গে কথা বলবো, জিজ্ঞেস করবো যে ওদের কাছে কোনো সন্ধান আছে কিনা। তো আমার শ্বশুরবাড়িতে গেছি, যাওয়ার পরে আমার বউ নাই, কিন্তু তারপরেও আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য একদম রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। মুরগির মাংস, গরুর মাংস, কত রকমের মাছের আইটেম, মানে এত খাবার দেখে আমি জাস্ট তাকায় আছি যে হায় হায়, আমার জন্য আজ তারা এত খাবারের আয়োজন করছে, আমার এত খাবার খাওয়াইতে আছে, মানে কি বলবো তখন আপনাকে ভাই। তা আমি বলছি যে ঠিক আছে। আমি তখন খাবার খাচ্ছিলাম, খাবার খাচ্ছি, আর আমার শ্বশুরে বলতেছে, আব্বা লিজার কি কোনো খোঁজখবর আছে, বা আমার মেয়েটার কি কোনো খোঁজখবর আছে? পরে বলতেছে, না রে বাজান, আমি তো চতুর্দিকে খবর পাঠাইতেছি, লোক পাঠাইতেছি, আর তোমার মাও অনেক লোক পাঠাইতেছে, খোঁজাখুঁজি করতেছে, কিন্তু এখনও তো বাজান লিজার কোনো সন্ধান পাওয়া যায় নাই। আসলে মেয়েটা যে এরকম একটা ঘটনা ঘটাবে আমি এটা কল্পনাও করতে পারি নাই। আমি বললাম, কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল, এরকম কোনো কিছু কি আপনার মতে আছে? উনি বলে, না বাবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আসলেই ঠিক, আমি কিন্তু নিজেও দেখতাম যে লিজা আমি বাড়িতে আসার পরও কখনো নামাজ কাজা করতো না, ওই নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো অথচ এমন নামাজ কালাম পড়া একটা ভালো মেয়ে কীভাবে এরকম একটা কাজ করলো? আমি তখন আমার শ্বশুরকে বলতেছি, আপনার কি কাউকে সন্দেহ লাগে যে কেউ তাকে এরকম কুপ্রস্তাব দিয়েছে বা কারো প্রলোচনায় পড়েছে? কারণ তার অ্যাকাউন্টে তো লক্ষ লক্ষ টাকা ছিল, এবং এই টাকা দেখে কেউ কোনো আবার তাকে নিয়ে গেল কিনা, আপনার কাছে এরকম কোনো কিছু মনে হয় কিনা? আমার শ্বশুর তখন বলেছে, না বাবা, আমি তো আসলে এরকম আমার 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 আসলে এরভাবে আমার কোনো কিছুই মনে হয় না যে আমার মেয়ে কারোর সঙ্গে এরকম সম্পর্ক ছিল, আমার এটা মনে হয় না। আমি তখন বললাম, তাইলে ও কোথায় যাবে, তাইলে ও যাবেটা কোথায়? আমার শ্বশুর আমাকে বলে, তা একমাত্র আল্লাহই ভালো জানে, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহই খুঁজে দেবে। সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার শ্বশুর, শাশুড়ি, শালি, শালা সবার সঙ্গে কথাবার্তা বললাম, সবার জন্য গিফটও নিলাম, কিন্তু ওরা কেউই আসলে আমাকে আমার ওয়াইফের কোনো সন্ধান দিতে পারলো না। রাতে আমি তখন ঘরে ফিরে আসছি, এসে দেখতেছি এদিক দিয়ে আমার বউ হারাই গেছে, আমার মা, আমার বাবা, তাদের তো চিন্তা করার কথা যে কী ব্যাপার, ছেলের বউটা চলে গেছে, কিন্তু আমার বাবা মায়ের মাঝে আমি চিন্তার কোনো বালাই দেখতেছি না। তারা আমার জন্য আয়োজন করতেছে, তুই কী খাবি, তোর জন্য কী রান্না করব, তাদেরকে দেখে মনেই হয় না যে আমার ওয়াইফ হারাই গেছে বা আমি একটা চিন্তা আছি, একটা টেনশনে আছি, এরকম কোনো কিছু মনেই হয় না। আমরা বলে, তুই খাবি কি, তোর জন্য কী রান্না করব, গরুর মাংস খাবি না মুরগির মাংস খাবি? মন চাচ্ছিল তখন তাদেরকে বলি যে আমারও জবাই দিয়ে আপনারা আমারই রান্না করে ফেলেন, আমার 4 বৎসরের ইনকাম, আমার বউ, আমার সন্তান সব চলে গেল, আর আপনারা আমার গরুর মাংস না মুরগির মাংস খাওয়াবেন, এই পরিকল্পনা করতেছেন।
মায়েরে ধমক দিয়া আমি তখন গিয়ে শুয়ে আছি, কারোর সঙ্গে কোনো কথা বলি না, সারাটা রাত ওভাবে কাটাই দিলাম। পরের দিন বুকের ভিতর তখন খুব জ্বালাফলা ভাই, খুব জ্বালাফলা, খুব কষ্ট। এখানে ওইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে কথা বলি, বিভিন্ন জায়গায় আমি তখন আমার ওয়াইফকে খুঁজি, নাই 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 নাই, ও কোথাও নাই, কোথাও নাই। এভাবে প্রায় 15 দিনের মতো আমি বাংলাদেশে ছিলাম। 15 দিন পরে মনে হয় কি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমি একটা জিনিস আপনাকে বারবার বলি, এই 15 দিনে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করছি, আমার বাবা মা অথবা যে লিজার বাবা মা, লিজার বাবা মা একটু টেনশন করে, আমি দেখেছি তারা মাঝে মাঝে আসে, খোঁজখবর নেয়, এখানে সেখানে লোক পাঠায়, এইটা ঠিক আছে। কিন্তু কখনোই আমি এইটা দেখি নাই যে মানে আমার ফ্যামিলি লাইক আমার মা, আমার বাবা বা আমার ভাই বোন যারা আছে, তারা একটা সেকেন্ডের জন্য এই নিয়ে কোনো চিন্তা করতে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই। আমার বউ হারায় গেছে, এটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাই নেই। তারা তাদের মতো করে বিন্দাস সময় কাটাইতেছে, তাদের মতো করে ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, চলতেছে। 15 দিন পরে একদিন আমি আমার বাবার সঙ্গে ঝগড়া লেগে যাই। ঝগড়া লেগে যায় এটা ভেবে যে বাবা বাজারে যাবে, আমরা মানে একদম ভোরে আমার টাকা, আমি সারা রাত আমি ঘুমাই নেই, সকালে আমার বলতেছে টাকা দে টাকা দে, আমি বাজারে যাবো, তোর জন্য বল মাছ আনবো। আমি বাবার সঙ্গে চিতে গেলাম যে আপনি আমার 7 সকালবেলা ডাইকা বাজারে যাবেন, এটা কেন করতেছেন? আপনারা থানায় যান, মামলা করেন, আমার বউরে খোঁজেন, আমার সন্তান রেখেছেন না, এগুলো কোনো বালাই নেই। আব্বার সাথে ঝগড়াঝাটি হয়েছে, পরে আমার মা আমারে বলতেছে যে সাইফুল, তোর বউ তো চলে গেছে, এখন আর তোর বউ তো খুঁজে পাচ্ছিও না বা পাবো না, একটা কাজ করতি, আর একটা বিয়ে করে ফেল। বউ যেহেতু তোর ঘরে নাই, তোর মাথা ঠিক নাই, 4 বছর পরে বিদেশ থেকে আসছিস, তোর মাথা মতো ঠিক নাই, তোর মা একটা বিয়ে করে দিব, তুই কী বলিস? আমার ভাই তখন এত রাগ হয়েছে যে ধুর চাই, এই দেশেই আর থাকবো না। যাই হোক, সবশেষে আমি মারে বললাম যে মা, যেহেতু এখন আর লিজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লিজা কোয়েছে না আছে তাও জানি না, আমারও মন মানসিকতা ভালো নাই, আমি মালয়েশিয়াতে আবার চলে যাই, যদি লিজাকে খুঁজে পাওয়া যায় আমি তবে আবার দেশে আসবো। মা তখন আমারে বারবার বলতেছে তুই এভাবে হঠাৎ করে চলে যাইস না, তুই বিয়ে কর, আমি তোকে বিয়ে করাই, তুই বিয়ে করে তারপরে চা। আমি বললাম যে না মা, আমি এখন আর বিয়ে করবো না, ওর যেহেতু পাওয়াই যাচ্ছে না, সো এই মুহূর্তে আমি আর কোনো কিছু সিদ্ধান্ত নিব না। এই কথা বলে আমি তখন আমার টিকিটটাকে সামনের দিকে নিয়ে আসলাম। টিকিটটাকে সামনের দিকে এসে আমি চলে যাব। আমি আর কোনো বাধাই মানলাম না। মা, তারপরে বাবা, বাকিরা যারা আছে, এরা সবাই আমাকে বাধা দিয়েছে। আমি কারো বাধাই মানি নেয়, না মেনে আমি পুনরায় এই 15 থেকে 16 দিন বাংলাদেশে থেকে আমি পুনরায় আবারও মালয়েশিয়াতে ব্যাক করি। মালয়েশিয়াতে চলে যাই, এবং মালয়েশিয়াতে চলে যাওয়ার পরে তখন আমি যে মানে কোম্পানিতে কাজ করতাম, আমার একই কোম্পানি ছিল কিন্তু ব্রাঞ্চ ছিল আলাদা, আমাকে অন্য একটা ব্রাঞ্চে দিছে। ওই ব্রাঞ্চে আসলে কাজের চাপ খুব বেশি একটা ছিল না, মোটামুটি মানে কাস্টমার খুব কম আসতো, বেশিরভাগ সময় বসে থাকতাম, বসে বসে সময় কাটাতাম। এই করতে করতে মনের ভিতর তখন বারবার একটা প্রশ্নই আমার মানে আসতো যে কী ব্যাপার, ও হঠাৎ করে কোথায় চলে গেল? যেদিন আমি দেশে যাব তার ওই দিনও আমি তার সঙ্গে কথাবার্তা বলি, ফ্লাইটে ওঠার আগেও তার সঙ্গে কথাবার্তা বলি, মেয়ের সঙ্গে কথাবার্তা বলি, এবং ফ্লাইটে ওঠার পরে বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন সে থাকবে না? ও হারায় গেছে। আমার আব্বা আম্মা চিন্তা করার কথা, টেনশন করার কথা যে তাদের ছেলের বউ চলে গেল, কোথায় গেল না গেল, এগুলো ভাবার কথা। কিন্তু তাদের ভিতরেও আমি কোনো রকমের চিন্তার ভালাই দেখি না, তারাও কোনো টেনশন করে না যে মানে ও কোথায় গেছে না গেছে, এই নিয়েও তাদের মানে কোনো টেনশন নাই। তার মানে ঘটনাটা কি? আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো না কোনো একটা ক্রাইম লুকিয়ে আছে। এই জায়গার মধ্যে কেউ না কেউ একটা মানে একটা কোনো কিছু করার তৈরি করতেছে বা কিছু একটা করছে, যেহেতু তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ছিল। এইভাবে অনেকগুলা দিন আমি কাটাই দিলাম, মানে তার কোনো সন্ধান নাই 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 নাই। এভাবে আরও একটানা 4 বছর আমি মালয়েশিয়াতে দিলাম। 4 বছর না, প্রায় তখন 3.5 বছরের কাছাকাছি। 3.5 বছর থাকার পরে 3.5 বছর পরে একদিন হয়েছে কি, আমার নাম্বারটাতে মানে আমি যেই সিমটা ব্যবহার করতাম, আমি কিন্তু আমার সিম নাম্বারটা চেঞ্জ করি নাই। মালয়েশিয়াতে আসার পরে যে নাম্বারটা চালাইতাম ওই নাম্বারটাই চালাই। ওই নাম্বার থেকে একদিন বাংলাদেশি একটা নাম্বার থেকে একটা মিস কল আসছে। যখন বাংলাদেশি একটা নাম্বার থেকে একটা মিস কল আসছে, আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, বাংলাদেশি কোনো নাম্বার থেকে তো মিস কল আসার কথা না, এই নাম্বারটা কার হতে পারে? এটা প্রায় ও চলে যাওয়ার 3.5 বছর পরের কথা আপনাকে বলতেছে। তারপর আমি নাম্বারটাতে কল ব্যাক করি, এবং কল ব্যাক করার পরে কেউ দিয়ে কলটা রিসিভ করে না, কেউ রিসিভ করে না। আমি বারবার কল দিতেছি, কলটা কেউই ধরতেছে না। তখন আমার মনে সন্দেহ আরও বেড়ে যায় যে কী ব্যাপার, এইটা কার নাম্বার, আমাকে মিস কল দিয়েছে, এখন কল ব্যাক করার পরে কল কেন ধরবে না? এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। এইভাবে প্রায় 3 দিন কেটে গেছে। 3 দিন পরে আমি যখন এই নাম্বারে আবারও কল দিচ্ছি, একদিন হঠাৎ করে একটা লোক কলটা রিসিভ করে, এবং কলটা রিসিভ করে আমারে বলতেছে, খুব বকাঝকা করে, এই বেটা এই নাম্বারে কেন কল দিছিস, তুই কে, তোর বাড়ি কই, তোর ঠিকানা কই? আমি তখন বললাম যে দেখেন, আমি তো কল দিই না, এই নাম্বারে আগে আমার একটা কল দিছিল,
আমারে কল দেওয়ার পরে আমি তখন শুধুমাত্র কল ব্যাক করছি। তখন খুব খারাপ ব্যবহার করতেছে এই লোকটা আমার সঙ্গে। এটা আমার ওয়াইফের নাম্বার, আমার ওয়াইফের নাম্বারে কল দিবি না, তুই আমার ওয়াইফের নাম্বারে কল দিস কেন? এইটা বলে উনি তখন লাইনটা কেটে দিল। লাইনটা কেটে দেওয়ার পরে আমার মনে তখন চিন্তা আরও বেড়ে গেল, ব্যাপারটা কি? তার ওয়াইফের নাম্বার থেকে তার ওয়াইফ আমাকে মিস কল দিবে কেন? আর 3 দিন ধরে আমি কল দিচ্ছি, 3 দিন ধরে আমার কল কেন রিসিভ করবে না? আমি আরও চিন্তায় পড়ে গেছি। চিন্তায় পরিশেষে আমার যে ছোটো ভাই আছে, আমি তখন আমার ছোটো ভাইয়ের নাম্বারটা দিলাম। ছোটো ভাই তো চাকরি বাকরি করে, এলাকাতে চলাফেরা করে, ওরে নাম্বারটা দিলাম, দিয়ে বললাম, ভাই রে, এমন একটা নাম্বার ভাইয়া তোরে দিতেছি, দেখ তুই নাম্বারটার সাথে কথাবার্তা বলে মানুষটারে চিনতে পারিস কি না? আমার কাছে মনে হয় যে নাম্বারটার মাঝে কোনো না কোনো একটা ঝামেলা আছে। আমার ভাই তখন বললো যে ঠিক আছে ভাইয়া নাম্বারটা দেন। আমার ভাইরে তখন নাম্বারটা দিলাম। আমার ভাইরে নাম্বারটা দেওয়ার মানে কিছুদিন পরে আমার ভাই আমারে বলতেছে, ভাই এটা তো বরিশালের এক মহিলার নাম্বার। যে বরিশালের এক মহিলার নাম্বার? বলে হ্যাঁ, এই মহিলার জামাই মাছ টাছ ধরে, তারা বরিশালিয়া গ্রামের মানুষ। তো ফোন দিয়েছিলাম, আমি কল দিয়েছিলাম, ওই মহিলার জামাই ধরছে এবং মহিলার জামাই আমার সঙ্গে কথাবার্তা বলছে। আমি ছোটো ভাইরে বললাম, মহিলার জামাই যে তোর সঙ্গে কথাবার্তা বলছে, কোন ভাষায় কথা বলছে? বলে ভাই বরিশালের ভাষায় কথা বলছে। আমি বললাম বরিশালের ভাষায় না শুদ্ধ ভাষায়? বলে না রে ভাই, এরা শুদ্ধ ভাষা জানবে কোত্থেকে? এরা বরিশালের ভাষায় কথা বলছে, আমার সঙ্গে বরিশালের ভাষায় কথা বলছে, এবং এটা বরিশাল্লা ভাইয়া আমার সঙ্গে এই ভাষায় কথা বলছে। ভাই তখন আমার চিন্তা আরও বেড়ে গেল। তার কারণ কি জানেন? আমি যখন এই নাম্বারে যে লোকটা আমার সঙ্গে কথা বলে, সে হুবহুব চিটংয়ের ভাষায় কথা বলছে আমার সঙ্গে। চিটংয়ের ভাষা আর বরিশালের ভাষার মাঝে কিন্তু অনেক পার্থক্য আছে, দুটো ভাষা কিন্তু এক না। যেই লোকটা আমার সঙ্গে চিটাংয়ের ভাষায় কথা বলেছে, সেই লোকটা আবার কি করে বরিশালের ভাষায় কথা বলে? আমি আমার ভাইরে বারবার রিপিট করে জিজ্ঞেস করি যে তোর সঙ্গে কোন ভাষায় কথা বলছে? আমার ভাই রাগ করে আমাকে একটা কথাই বলে যে ভাই বরিশালের ভাষায় কথা বলছে, বরিশালের মানুষ তো অন্য কোন ভাষায় কথা বলবে। তাই এমন রাগ করে বলতেছে, আপনি বাড়ি আসেন, বাড়ি এসে বিয়ে সাথে করে যান, আপনার মাথা ঠিক নেই, আপনার বউ হারাই গেছে, আপনি পাগল হয়ে গেছেন বউর জন্য, আপনি বাড়ি আসেন বিয়ে সাথে করেন। এইসব বলে ও রাগ দেখায় তখন লাইনটা কেটে দিছে। লাইনটা কেটে দেওয়ার পরে আমার ভিতর তখন আরও চিন্তা বেড়ে গেল। কী ব্যাপার, নাম্বার টাকা। তখন আমি এই নাম্বারে আরও কল দিতেছে, আরও প্রায় সপ্তাহখানিক নাম্বারে কল দিলাম। সপ্তাহখানিক পরে করলো কি, এই নাম্বারটা বন্ধ করে দিছে, নাম্বারটা টোটালি বন্ধ করে দিছে, এই নাম্বারে আর কোনো কলই ঢুকে না। আমার ভিতর তখন মনে হলো যে এখানে কোনো না কোনো একটা ঘটনা আছে। এই মহিলা মালয়েশিয়ার এত বড় একটা নাম্বার, সে কীভাবে আমারে কল দিবে? আবার মহিলার জামাইয়ের সঙ্গে আমি যখন কথা বলি, সে বলছে তার মালয়েশিয়াতে কেউ থাকে না, বলে আমার মালয়েশিয়াতে কেউ থাকে না, আমার বউ মালয়েশিয়াতে মিস কল দিবে কেন? আর আরেক কথা হলো, এই লোক আমার সঙ্গে স্পষ্ট ভাষায় চিটংয়ের ভাষায় কথা বললো, আর আমার ভাই বলতেছে এই লোক নাকি বরিশালের ভাষায় কথা বলছে। আমার ভাইয়ের কথা, ওই লোকের কথা, দুটো কথার মাঝে আমার তখন সন্দেহ ঢুকে যায়। লিজা হারিয়ে যাওয়ার 3.5 বছর পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমি দেশে যাব, এবং দেশে গিয়ে এটার মাঝে কি আছে বা মূল ঘটনা কি তা আমি উন্মোচন করব। আমি 3.5 বছর পরে আমার আব্বা আম্মা কাউরে কোনো কিছু না জানায় আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমি এয়ারপোর্ট নেমে এক রাত এয়ারপোর্টের এরিয়াতে থাকি, হোটেলে থাকি। পরের দিন সকালবেলা আমি তখন বাড়িতে যাই। হঠাৎ করে বাড়িতে আমাকে দেখে তো আমার আব্বা আম্মা দুজনেই অবাক, এবং আমার ছোটো ভাইও অবাক, মানে সবাই অবাক। কিরে, আমি 2 দিন আগে কথা বললাম মালয়েশিয়াতে, এখন হঠাৎ করে আমি বাড়িতে। তারা তখন টেনশনে পড়ে গেছে। মা আমারে দেখে বলতেছে, কিরে সাইফুল, তুই কবে আসলি? আমি যে মা আমি আসছি, হঠাৎ করে আসছি। কেন আসছিস? আমরা যে কোম্পানি ছুটি দিয়েছে হঠাৎ করে, এই জন্য চলে আসছে। তাই মায়ের যে বললি না, আমরা তোমাদেরকে সারপ্রাইজ দিতে আসছি, তোমাদেরকে একটু সারপ্রাইজ দেবো। কিন্তু ভাই আমি বাড়িতে আসার পরেই দেখলাম কি, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। আমার ভাই, আমার মা, এরপরে আমার বাবা, সবাই তখন খুব টেনশন করতেছে, সবাই কেমন জানি খুব চিন্তা করতেছে, সবার খুব একটা টেনশন এরকম। এই করতে তখন প্রায় আপনার আমি বাড়িতে আসার 4 থেকে 5 দিন পরের ঘটনা। 4 থেকে 5 দিন পরে একদিন আব্বা পুকুরে মাছ ধরতেছে। কিন্তু আমার আব্বা কিন্তু তখনও বাটনের মোবাইল চালাইতো। আব্বার হাতে বাটনের একটা ফোন আছে। বাটনের মোবাইলটা আমার আব্বা করলো কি, আমার আব্বা পুকুরে মাছ ধরতেছে, মোবাইল আর মানি ব্যাগটা আমার কাছে দিছে। আমার আব্বা কিন্তু তখনও মোটামুটি ইয়াংই বলা চলে। তাই দিয়া উনি পুকুরে মাছ ধরতেছে, এমন সময় হলো কি তার বাটনের ফোনটা সাইলেন্ট ছিল, মোবাইলটা সাইলেন্ট, আর আব্বা সবসময় মোবাইল সাইলেন্টই করে রাখে। আব্বার ওই বাটনের ফোনে তখন একটা কল আসে, আর এই নাম্বারটা সেই নাম্বার যেই নাম্বার তদন্ত করার জন্য আমি বাংলাদেশে আসি। যেই নাম্বারটা তদন্ত করার জন্য আমি সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি, এই সেম নাম্বারে আমার আব্বা নাম্বারে কল আসছে। নাম্বারটা কিন্তু সেভ করা নাই। কল আসার পরেই আমার চোখ তখন কপালে উঠে গেছে। আমি আর কোনো কিছু বললাম না। আমার আব্বা তখন মাছ টাছ ধরছে, ধরে উঠে আব্বা মোবাইল নিয়ে গেছে। তখন আমি বুঝে গেছি যে না, এর ঘটনা খুব খারাপ।
এই ঘটনা খুব খারাপ, এটা সহজ কোনো কথা নয়, এইটার ঘটনা খুবই খারাপ। এরপর আমি চিন্তা করতেছি কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এভাবে 2-3 দিন ভাবার পরে আমি তখন আমার নানার বাড়িতে গেলাম। নানার বাড়ি বলতে যে বাড়িতে আমি থাকতাম আর কি, আমার নানার বাড়িতে যেখানে আমি আগে থাকতাম, ওই নানুর বাড়িতে যাওয়ার পরে আমার পাশের ঘরের এক মামাতো ভাই আছে, সবাই বলে ওর কণ্ঠ নাকি এত মিষ্টি, ওর সঙ্গে কোনো মেয়ে নাকি 2 মিনিট কথা বললেই প্রেমে পড়ে যায়, মানে ওর কণ্ঠ এতটাই মিষ্টি এবং এতটাই সুন্দর করে কথা বলে। আমি তখন করলাম কি, ওরে যেয়ে ধরছি, ধইরা আমার আরেক ছোটো মামাতো ভাইরে ধরে ওরে বলতেছি যে তোরা একটা নাম্বার দিব, যদি প্রেম করতে পারিস তাহলে তোরা আমি 5,000 টাকা দেবো। অত শুনে অবাক, ভাই বলেন কি, কোনো মেয়ের সঙ্গে প্রেম করার কোনো ব্যাপার নাকি, নাম্বার দিলেই হয়েছে। আমি কিন্তু দেখলাম মালয়েশিয়াতে নাম্বারটা বন্ধ, মানে এই নাম্বারটা বন্ধই পাইলাম, কিন্তু দেশে আসার পরে নাম্বারটা খোলা। দেশে আসার পরে কিন্তু আমি ওভাবে ট্রাই করি নাই, কিন্তু আব্বার নাম্বারে মানে কেন কল আসছে। ওই নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর ও কল দিতেছে, নাম্বারটা বন্ধ, মানে নাম্বারটা আবারও বন্ধ। আমার এই মানে মামাতো ভাই কল দিতেছে, নাম্বারটা বন্ধ। কিরে আমার আব্বার নাম্বারে কল আসলো, নাম্বার খোলা, ওর নাম্বারে কেন নাম্বারটা বন্ধ। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে দিতে একদিনও আমারে কল দিছে। এভাবে প্রায় আরও কয়েকদিন কেটে যাওয়ার পর একদিনও আমার নাম্বারে কল দিছে। কল দিয়ে আমারে বলতেছে যে সাইফুল ভাই, আপনি যে নাম্বারটা দিয়েছেন আমি মহিলাটার সঙ্গে কথা বলছি, মোটামুটি মহিলাটা এখন লাইনে চলে আসছে। আমি যে কী বলছ তুই লাইনে আসছে, বলে ভাই আপনি নিলে এসে শুই না যান। এরপরে আমি ওর বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে ওই দিয়ে কল দিছে, কল দেওয়ার পরে তখন ও কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে দেখি কি ভাই, কণ্ঠটা আমার বউ লিজার। আমার বউ তো আমি চিনি, আমার বউ লিজার কণ্ঠ। ওর সঙ্গে খুব মিষ্টি করে সুন্দর করে কথা বলতেছে, আপনি আমার জান, আপনি আমার এইটা সেটা, ও মানে ওর মতো পাম মারতেছে। ও বলছে যে ও ঢাকাতে থাকে, ওই ঢাকাতে বাড়ি আছে, সে আছে, বড় লোকের ছেলে, এটা সেটা বলে ওর কথা বলছে। আমি তখন বললাম যে ছেলেটার নাম ছিল সবুজ, জানো সবুজ, দেখ তো কোনো রকম দেখা করা যায় কিনা। ও বলে ভাই আমি দেখা করার চেষ্টা করতেছি, হুটহাট করলে কোনো কিছু হবে না, আপনি কি একটু অপেক্ষা করতে হবে, কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি মেয়ের সঙ্গে দেখা করব, দেখা করে আপনি নিয়ে যাব। কারণ আমি তো কণ্ঠ চিনে বুঝে গেছি যেটা লিজা, মানে লিজার কণ্ঠ। আর এখানে আরেকটা জিনিস ভাই, আমি লিজা দিলে আমার আব্বারে কেন কল দিবে, আমার আব্বার নাম্বারে কেন লিজার নাম্বার সেভ করা থাকবে, আবার সেম লিজার নাম্বার আমার ভাইয়েরই দিছি, পরে আমার ভাই কেন বললো যে না ভাইয়া এইটা বরিশালের এক মহিলার নাম্বার, এইটা হচ্ছে আপনার আমাদের এলাকার কেউ না। আমার ভাইটা আমার সঙ্গে মিথ্যা কেন বললো। পুরো হিসাবটা আমি তখন মিলাইতে পারতেছিলাম যে না, আমাকে হিসাবটা মিলাইতেই হবে, হিসাবটা আমাকে মিলাইতে হবে, ঘটনাটাকে আমি খুঁজে বের করব। এবার আমি এটা নিয়ে তদন্ত শুরু করলাম। এভাবে প্রায় আরও সপ্তাহখানিক কেটে গেছে। সপ্তাহখানিকের ভিতরে সবুজ কিন্তু তখন মোটামুটি পটাই ফেলছে। পটায় সবুজ বলতেছে ভাই আমি তো পটাই ফেলছি, কালকে আমার সঙ্গে দেখা করবে অমুক অমুক রেস্টুরেন্টে, আমাকে যাইতে বলছে। আমি বলছি আমি ঢাকায় থাকি, আমি রাতের বাসে যাব, গিয়ে আমি সকালের সঙ্গে দেখা করবো। আমি যেমন ঠিক আছে। সকাল থেকে আমি তখন আমার আরও 2-3টা মামাতো ভাইকে নিয়ে সে জায়গায় ফাঁদ পেতে বসে আছি। ফাঁদ পেতে বসে আছি, ওই তখন করছে কি একা একা আসছে বোরকা পরে, বোরকা পরে সবুজের সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে আসছে। আসার পরে এদিক দিয়ে সবুজ তখন আমার কল দিছে, মোবাইলটা নিচে দিয়ে কল দিছে, মানে সবুজে যখন কল দিছে, কলটা আমি রিসিভ করছি, তখন থেকে দুজনে কথা বলতেছে। আমি তখন কোনো কথা নাই বার্তা নাই, পিছন থেকে আসছি, পিছন থেকে আইসা মানে ওর সামনে দাঁড়াইছি পরে ও আমাকে দেখে দিছে দৌড়, মানে বোরকা তো মুখোশ খোলা, আমার দেখে দৌড়ছে না, হাত ধপ করে হাত চেপে দৌড়ছে। যেহেতু রেস্টুরেন্ট মোটামুটি চারদিকে অনেক মানুষ, তারা তখন সবাই জড়িত হয়ে গেছে, মানে সবাই জড়াজড়ি হয়ে গেছে। কী হয়েছে ভাই, কী হয়েছে, কী হয়েছে। আমি তখন বললাম যে ভাই আমি মালয়েশিয়া থেকে আসছি, আমার বউ আজকে 4 বছর পরে পাইছি, আমার বউ আজকে 4 বছর পরে পাইছি, এটা আমার বউ, আমার বউ। সবাই বলতেছে ভাই আপনার বউ তো আপনি ঘরে নিয়ে যান, এখানে এরকম করতেছেন কেন। আমি তখন তারা বাইর করছি, বাইর করে আমি বললাম, তখন একটু রাস্তার ধারে একটা কোনার মধ্যে নিয়ে গেছে, জিপাই নিয়ে গেছে, নিয়ে বললাম যে লিজা চিল্লাচিল্লি করো না, তুমি চিল্লাচিল্লি করে কোনো কিছু করতে পারবে না, তুমি চিল্লাচিল্লি করবা, লাফালাফি করবা, মানুষ জড়ো করবা, এতে কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। আমার কাছে সত্যি কথা বলো, কী হয়েছিল, ঘটনা কি, আমার মেয়ে কই। বলে আপনার মেয়ে বাসায়। কোন বাসায়? বলে আমি যে বাসায় থাকি সেই বাসায়। তোমার বাসাটা কই? বলে এই শহরেই। এই শহরে কোন জায়গায়? বলে চলো না আমি আপনি নিয়ে যাবো। পরে আমার মামাতো ভাই 2টারে সহ, কারণ তারা তো আর বিশ্বাস করা যায় না সে অন্য কোথাও নিয়ে আমার আটকাই দিতে পারে, আমি আমার সিকিউরিটি বরাবর রাইখা ওর বাসায় গেছি। বাসায় যে মেয়েটারে কোলে নিলাম ভাই, মেয়েটারে কোলে নিয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একজন প্রবাসী দুঃখ ভাই বোঝানো যাবে না। মেয়েটারে কোলে নিয়েছি, মেয়েটা আমার কলিজা আসছে, মনে হয় আমার কলিজাটার মধ্যে কে ভাই বরফ ঢেলে দিয়েছে। মেয়েটারে চুমো দিলাম, চুমো দিয়া ওরে পাশের রুমে ডাইকে নিলাম। আর আমার মামাতো ভাইদেরকে বললাম তুই বাচ্চাটার সঙ্গে খেলা কর, আমি ওর পাশের রুমে নেই। পাশের রুমে নিয়ে বললাম লিজা সত্যি সত্যি বলে ফেলো, কোনো ঝামেলা হবে না, আমার কাছ থেকে যে টাকা নিয়ে গেছো ওই টাকাও আমি চাই না, বা আমার কাছে সত্যি কথা বলো এই যে ফ্ল্যাটে থাকতেছো, বিশাল এক ফ্ল্যাট, অনেক সুন্দর এক ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাট ভাড়া পাও কই, এই টাকা তোমারে কে দেয় এবং তোমার কাজ কি, আমার কাছে সত্যি কথা বলো।
এবার নিচের দিকে তাকিয়ে আসছে। আমি বললাম, না সত্যি কথা বলো, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমার সত্যি কথা বলো যে কী ঘটনা কী বলো। পরে আমি বললাম, ফ্ল্যাট ভাড়া কে দেয়? ও তখন বলতেছে যে ফ্ল্যাট ভাড়া তোমার বাবা দেয়। আমি বললাম, মানি? আমার বাবা মানি? বলে, হ্যাঁ তোমার বাবাই ফ্ল্যাট ভাড়া দেয়। আমি বললাম, আমার বাবা ফ্ল্যাট ভাড়া দেয়, তার মানে আমার বাবা এখানে আসে? কারণ আমি তো আমার বাবার ফোনে তার নাম্বার দেখছি। ও বলে, হ্যাঁ আসে। আমি বললাম, আমার বাবা এখানে আসে, তুমি পালে আসলা কেন? আমি যেদিন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবো, আমি এয়ারপোর্টেও তোমার সঙ্গে কথা বললাম, তুমি আমার সঙ্গে সুন্দর কথা বললা, তুমি আমারে বললা আসার জন্য, আমি দেশে আসছি, সবই ঠিক আছে, কিন্তু এরপরে তুমি হঠাৎ করে সিরাতের মধ্যে কেন পালিয়ে গেলা? আর আমার বাবা তোমাকে এখানে লুকিয়ে রাখবে কেন? ও বলে, শুধু আপনার বাবা এখানে আমাকে লুকিয়ে রাখে নাই, আপনার বাবা বিগত 4টা বছর আমার সঙ্গে এখানে সংসার করেছে, আমার জীবনটা নষ্ট করেছে। আমি বললাম, তুমি কি তোমার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করো নাই? বলে, না আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি নাই, আমাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয় নাই। আমি বললাম, লিজা মিথ্যে বলো না, তোমার হাতে মোবাইল ফোন আছে, তুমি আমাকে মিস কল দিছো। বলে, হ্যাঁ একদিন ভুল করে আপনার নাম্বারে মিস কল ঢুকে গেছে, আমি ইচ্ছে করে দিইনি। আমি বললাম, আমার আব্বা তোমার এখানে লুকিয়ে রাখবে, তার কারণটা কি? বলে, তার কারণ তো অনেক আগ থেকে আমি আপনাকে বলছিলাম যে আপনি দেশে আসেন, কিন্তু আপনি দেশে আসেন নাই। মূলত আপনার আব্বা আমার দিকে খারাপ নজর দেয়, আমার গায়ে হাত দেয়, আমার সঙ্গে এগুলা করে। আমি তখন আপনার মাকে বলি, আমার শাশুড়িকে বলি। আমার শাশুড়িকে বলার পর আমার শাশুড়ি বলে, সমস্যা নাই, আমি বলে দিব, ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না, ওরে কিছু জানাইস না, আপনি জানাইতে মানা করে। এরকম করতে করতে এক পর্যায়ে আপনার ভাই যে আছে সেও জিনিসগুলো দেখতে পায়, মোটামুটি পরিবারের সবাই দেখে, এবং দেখার পরে কেউ এটাতে বাধা দেয় না। বাধা না দেওয়ার পর একদিন আপনার আম্মা আমারে বলতেছে যে, লিজা তুই রাগ করিস না, আসলে সাইফুল তো আর ওনার ছেলে না, সাইফুল যদি ওনার ছেলে হইতো তাইলে হয়তো তোদের মাঝে কোনো একটা সম্পর্ক হইলে এটা হয়তো ভালো দেখাইতো না, বা এটা হয়তো খারাপ দেখাইতো। তো এখন যেহেতু মনে কর সাইফুল ওর মানে না কি বলে, সাইফুল ওনার ছেলে না, তো ওনার সঙ্গে তোর সম্পর্ক হলে এটাতে কোনো সমস্যা নাই। এই কথা বলে আপনার মাই তখন জোর জবস্তি করে আপনার বাবার সঙ্গে আমাকে লাগাই দিছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলতাম, তারা আমার কোনো মোবাইল দিত না, আমাকে ঘরের মধ্যে আটকায় রাখতো, মোবাইল দিত না। আর মোবাইল যদিও দিত, আপনার মা আমার সামনে দাঁড়ায় থাকতো, আপনার বাবা আমার সামনে দাঁড়ায় থাকতো, আমারে কোনো কথা বলার সুযোগ দিত না, আমার ঘরের বাইরে যেতে দিত না। আমি এই কথাগুলো আমার আব্বা আম্মার কাছেও বলতে পারি নাই। এরা এরকমভাবে আমাকে আটকায় রাখে, এরকমভাবে আটকায় রেখা আমার গোপন একটা জিনিস তারা নিয়ে যায়। আমি বললাম, গোপন জিনিসটা কি? বলে, আমি আপনাকে এটা বলতে পারবো না। আমি বললাম, তারপর আপনার আব্বা বলতেছে সে আমাকে বিয়ে করবে, সে বলতেছে আমার যা হবার তা হয়েছে, সে আমাকে বিয়ে করবে, আমার নামে জমি জমা লিখে দিবে, এটা দিবে ওইটা দিবে, এই কথা বইলা তখন সে আমার এখান থেকে নিয়ে আসছে। আমি বললাম, ভালো কথা, কিন্তু আমি যে তোমার নামে জমি দিছিলাম, আমি যে তোমার নামে টাকা দিছিলাম, তোমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠাইলাম, আমার এই টাকা কই? বলে, এই সব টাকা আপনার আব্বা নিয়ে গেছে, আপনার মা নিয়ে গেছে। আমি বললাম, লিজা তোমার কথা আমার কাছে বিশ্বাস হয় না, তুমি এগুলো কী কথা বলতেছ? আমি তোমার সাথে প্রতিদিন কথা বলতাম, রাতে কথা বলতাম, দিনে কথা বলতাম, তোমার সঙ্গে আমি সবসময় কথা বলতাম, তুমি তো আমাকে বলতে পারতো। ও বলে, বিশ্বাস করেন, আমি যখনই আপনার সঙ্গে কথা বলতাম আপনার আব্বা মা আমার সামনে দাঁড়াই থাকতো। আমি বললাম, তুমি আমার কাছে বলতে পারলা না, এতদিন তোমার বাপ মায়ের সঙ্গে তুমি যোগাযোগ করো নাই, কিন্তু তুমি প্রতিটা ক্ষণে ক্ষণে এই ছেলের সঙ্গে কথা বলতা, সবুজের সঙ্গে কথা বলতা, তুমি এটা কেমনে করতা? এবং আমার বাবাকে না জানে তুমি সবুজের সঙ্গে দেখা করতে গেছো, তুমি এটা কেমনে গেছো? ওই তখন নিচের দিকে তাকায় আছে, তাকায় থেকে কান্না করতে করতে বলতেছে, আপনি যদি আমার বিশ্বাস না করেন তাহলে আমার কিছুই করার নাই, যদি আপনি আমাকে বিশ্বাস করেন তো ভালো, আর যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন। তবে পুরো পরিকল্পনাটা আপনার আব্বা আম্মা করছে, তারাই শুধুই করে নাই, এবং তারা শেষ পর্যন্ত আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, আমাকে কালো জাদু করছে। আমি কী করছি না করছি আমি কিছু জানি না। আমি বললাম, কালো জাদু করছে, যেদিন মালয়েশিয়া থেকে দেশে আসবো ওই দিনও তোমার সঙ্গে কথা বলি, তা তুমি আমারে বললা না। বলে, আমি জানি না, আমার জীবনটা ওরা নষ্ট করে দিছে, আপনার আব্বা আম্মা পরিকল্পিতভাবে আমার সঙ্গে এগুলো করছে, সঙ্গে আপনার ভাই জড়িত ছিল। আমি আপনাকে সব কথা বলতে পারবো না, এমন কিছু কথা আছে যেটা শুনলে আমি আপনার কাছে বলতে পারবো না। তারা আমার এমন কিছু জিনিস নিয়ে গেছে, এমন কিছু মানে ওর কথা শুনে বোঝা যাচ্ছে ওর কোনো না কোনো কিছু হয়তো আমার ভাই বা বাবা তারা হয়তো ভিডিও করছে বা কোনো কিছু, এটা আমাকে বোঝাচ্ছে। আমি ওর সঙ্গে আর কথা বাড়াইলাম না বাড়ে এখান থেকে বেরোয়ে চিন্তা করতেছি আমি এখন কোন দিকে যাব, আমি কোন মাকে দোষারোপ করব, যেই মা কিনা আমার জন্য এত কিছু করছে, নিজের ভাইয়ের নামে সম্পদ সব কিছু লিখে দিয়ে তার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে সে আমার মালয়েশিয়াতে পাঠাইছে, আমার জন্য এত ত্যাগ এত কষ্ট যে মা স্বীকার করছে, আমি কি সেই মায়ের দোষ দেব? আদৌ কি সেই মায়ের দোষ আছে? আমি আস্তে আস্তে করে তখন এখান থেকে সব কিছু বলে মেয়েটার আবার নিয়ে নেই, মেয়েটার আমি নিয়ে কী করবো, মেয়েটার ওর কাছ থেকে রেখে দিয়ে আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে
আমি 1 দিন 2 দিন 3 দিন করে সময় কাটাইতেছি, মায়ের সঙ্গে কথাবার্তা বলবো, কি হবে না হবে এটা আমি পরে বুঝবো। এই করতে করতে আমি মায়ের একদিন নিয়ে আমার নানু বাড়িতে গেছি। নানু বাড়িতে যাওয়ার পরে নানু বাড়ির একটা রুমের ভিতরে মায়ের আটকায় বলে, মা গো, এইটা কিন্তু তোমার বাপের বাড়ি, এখানে তোমার বাপ মায়ের কবর আছে, আমার কাছে সত্যি করে বলো তোমার লিজা কই আছে। ইতিমধ্যে মা মনে হয় জেনে গেছে যে আমি লিজারে দেখছি বা লিজার সঙ্গে আমার কথা হয়েছে। মা বলে, কে লিজা তোরে বলে নাই, তুই তো লিজার সঙ্গে দেখা করছস? আমি বললাম, হ্যাঁ দেখা করছি, লিজা আমার কাছে বলছে যে তুমি তার এমনি এমনি ফালাইছো, তুমি তার সঙ্গে কথা বলছে করছে। মা বলে, তোর কি এগুলো বিশ্বাস হয়? মূলত এই লিজা তোর বাবার সঙ্গে গোপন সম্পর্কে জড়ায়ে গেছে, যেটা আমি অনেকবার চোখে দেখছি। আমি আমার সংসার বাঁচানোর জন্য তোর কাছে সত্যি কথা বলতে পারি নাই। তুই বাড়িতে আসার আগেই লিজা তোর বাপের বিয়ে করে ফেলে, গোপনে তোর বাবার সঙ্গে সে সংসার শুরু করে। আমি যেই জিনিস দেখলাম নিজের চোখে, তোর বাবা তার সঙ্গে একই ঘরের ভিতরে, আমি সেই বউয়ের সঙ্গে কেমনে তোরে থাকতে দেই মা হিসাবে? আর আমি বা কেমনে তোর কাছে বলি যে বাবা রে, তোর বাবা তো এরকম খারাপ, তোর বাবা তো এরকম তোর বউয়ের সাথে করছে। এমনিতেও তুই তোর বাবারে দেখতে পারিস না, তোর ভাই বোনদেরকে দেখতে পারিস না, তার মাঝে আমি যদি বলি যে তোর বাবা এই ঘটনা করছে, তাহলে কি তুই তোর বাবাকে আস্ত রাখবি? তুই তো তোর বাবাকে মেরে ফেলবি। আমি বললাম, তাহলে এখন যেটা হইল এটা কি হইল? মা বলে, যা হবার তা তো হয়েছেই, এখন সব কিছু ভুলে যা, সব কিছু ভুলে আমি তোকে নতুন করে একটা বিয়ে করাই, তুই একটা সংসার কর। আমি বললাম, তুমি যে বদমাইশির সঙ্গে সংসার করতেছ, তুমি যে খারাপ মানুষটার সাথে সংসার করতেছ মা, সেই মানুষটা কেমন মানুষ তা তুমি জানো না যে এই মানুষটা কেমন মানুষ? মা বলে, জানি। তাই আমি বললাম, জানলেও তুমি তার সঙ্গে কেন সংসার করতেছ? তুমি তাকে কেন ছেড়ে দাও নাই? যখন আমার বউয়ের সঙ্গে তুমি তার এই খারাপ সম্পর্ক দেখেছো, তখন তুমি তাকে কেন ছেড়ে দাও নাই? মা বলে, বাবারে, আমিও ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু আমিও পরিস্থিতির শিকার। আমি বললাম, আমার বউ লিজা বলে সেও পরিস্থিতির শিকার, তুমি বলো তুমিও পরিস্থিতির শিকার, তোমরা সবাই পরিস্থিতির শিকার, তাহলে আমি কে? আমার সঙ্গে এই গেমস, এই জুয়া, এগুলো তোমরা কেন খেললা মা? আমার সঙ্গে এগুলো কেন করলা? মা বলে, আমি জানি না কিছু, যা করার তোর বাপে করছে। আমি বললাম, আমি ওই লোকটারে এখনই গিয়া মেরে ফেলবো, দাও পাবো বটি পাবো, একটা কোপ দিয়ে ঘাড় আলাদা করে ফেলবো। মা তখন আমার পা ধরে বাজান রে, তোর বাপের সাথে তুই পারবি না, আমি তোর পায়ে ধরে বলি তুই বিদেশ চলে যা বাজান, তুই বিদেশ চলে যা, তুই দেশে থাকিস না। আমি বললাম, না, আমি বিদেশ যাব না, আমি দেশে থেকেই এর একটা হ্যাস্ত করেই ছাড়বো, আমি একটা রফা দফা করবো, আমি বিদেশ যাব না। আমার মা বলতেছে, তুই বিদেশ যা। মামারা ধরছে, মামারা আমারে বুঝাইতেছে, মাথা ঠান্ডা করে। আমি বললাম, আমার সঙ্গে এত বড় গেমস কেন খেলাবে? আমার মা তো আমাকে গোপনে সব কিছু জানাইতে পারতো, মা তো আমার গোপনে সব কিছু বলতে পারতো যে আমি কেন 4টা বছর এই লিজারে রাস্তায় খুঁজবো। তারা আমারে বুঝাই শোনায়, পরে আমার মামা আর আমার বাড়িতে যাইতে দেয় নাই। এক কাপড়ে তখন আমার টিকিট কনফার্ম করাইয়া আমারে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। বিদেশ পাঠিয়ে দেওয়ার পর আমি আমাদের বাড়ির অনেক মহিলাদের সঙ্গে তখন ফোনে কথা বলি এবং মামাদের সঙ্গে কথা বলি। তার মাঝে জানতে পারি লিজার সঙ্গে যা হয়েছে এর ভিতরে আমার মায়েরও দোষ আছে। আমার মায়েও অনেক কিছু প্রশ্রয় দিয়েছে, মানে আমার মা চাচ্ছে লিজার সঙ্গে আমার বাবা একটা খারাপ সম্পর্ক করুক, এতে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়েটা না করুক। খারাপ সম্পর্ক করতে করতে একটা পর্যায়ে মা যখন, মানে লিজা যখন আমার বাবাকে বিয়ে করে ফেলছে, আমার মায়ের মাথায় তখনই আসমান ভেঙে পড়ছে। আমার মা তখনই লিজাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি বিদেশ চলে গেছি। আমি তখন মানে আর আমার মাথা মুথা ঠিক নেই। আমি তখন নতুন একটা কোম্পানিতে, নতুন একটা দোকানে চাকরি নিয়েছিলাম। একটা নতুন মালয়েশিয়ানের মুসলিম একটা দোকানে আছে, সেই দোকানে চাকরি নিই। ওই দোকানে কাজ করি, বউ বাচ্চা সব কিছু ভুলে গেছি। এই মালয়েশিয়ানের দোকানে কাজ করতে এবার লিজা আমারে বারবার ফোন দেয়। আমি ওর কোনো কল রিসিভ করি না, কোনো কথা বলি না। আমার মেয়েটার দিকে তাকাও, আমার মেয়েটার জীবন শেষ, আমার মেয়েটার এইটা সেটা, মানে এগুলো বলে সে কান্নাকাটি সারাক্ষণ কান্নাকাটি করে। এরকম করতে একদিন লিজার মা আমারে ফোন দিয়া বলতেছে, বাবা রে, যা হবার যেটা হবার তা তো হয়েছে, এসব কথা এখন আর মনে রাখে কি হবে বাবা? এসব কথা এখন আর মনে রাখো না, সব কিছু বাদ দাও, সব কিছু বাদ দিয়া বাবা তুমি একটা ব্যবস্থা করো, তুমি তোমার স্ত্রীকে মেনে নাও। আমি বললাম, কেমনে মেনে নিব? মেনে নেওয়ার কোনো লাইন কি আছে আপনি বলেন? সে আমার বাবার সঙ্গে শুইছে, আমার বাবারই বিয়ে করছে, এরপর আমি তার সঙ্গে কেমনে থাকি? আমার শাশুড়ি তখন আমারে বলতেছে, সে তো তোমার আপন বাবা না, সৎ বাবা, আর ওই বাবার সঙ্গে যা হবার যা হয়েছে, আমার মেয়ে তো ভুল করছে, আমি তো তোমার কাছে স্বীকারই করলাম, বাবা তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে তোমার মেয়েটার জীবনও নষ্ট করো না, আমার মেয়েটার জীবনও নষ্ট করো না। আজকে আমার মেয়েটা যদি অন্য কোনো লোকের বিয়ে করে, তোমার মেয়েটা বাবা হারাবে, বাবা তোমার মেয়েটার জীবনও তুমি নষ্ট করো না। ভাই তখন আমার মেয়েটার জন্য আমার খারাপ লাগতেছে,
আমার মেয়েটার জন্য খুব কষ্ট হইতেছে, সত্যি কথা বলতে। আমি বললাম তাহলে আমার মেয়েটার কী হবে? উনি তখন বলে তুমি তোমার মেয়েটারে মেনে নাও। পরে আমি ওর সঙ্গে এবার আবারও কথা বলি তুমি কি চাও? বলে তুমি আমার কাছে যে টাকা দিছো, আমার বাবা জমি বিক্রি করে তোমার সমস্ত টাকা দিয়ে দিবে, আমার আব্বা জমি জামা বিক্রি করে তোমার টাকা দিবে। ওর বাবাও বলছে যে যত টাকা তুমি পাইবা আমার মেয়ের কাছে তার সমস্ত টাকা আমি তোমার ফিরিয়ে দিব, তো তুমি আমার মেয়েরই মেনে নাও। পরে মোবাইল ফোনের মাধ্যমে তারা আমার সঙ্গে আবারও লিজার কলমা পড়াই দেয়। কলমা পড়াই দেওয়ার পরে লিজার মা বলতেছে তুমি যদি পারো লিজারে মালয়েশিয়াতে নিয়ে যাও, এইখানে থাকলেও খারাপ হয়ে যাবে, বিভিন্ন খারাপ ছেলেরা ওর দিকে তাকায়ও খারাপ হয়ে যেতে পারে, আর তুমি মালয়েশিয়াতে নিয়ে যাও। ওরে মালয়েশিয়াতে আনবো তাহলে আমার মেয়েটার কী হবে? আমার মেয়েটা তো দেশে আসছে, আমার মেয়েটার কী করবো? পরে বলে বাবা মেয়েটারে আমি দেখবো, আমি মেয়েটারে দেখবো, তুমি চিন্তা করো না, মেয়েটারে আমি দেখবো, তুমি লিজারে নিয়ে যাও। পরে আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির ও মুসলমান ছিল, ভালো ছিল। ওরে বললাম যে এই ঘটনা আমি আমার স্ত্রী আনতে চাই, আর তোর দোকানে তো মেয়েদের অনেক কসমেটিক আছে বা মেয়েদের অনেক প্রসাধনী আছে, এগুলো তার আমি বিক্রি করতে পারি না, বা মেয়েদের অনেক গোপন জিনিস টিনিস আছে, ওগুলো বিক্রি করার জন্য আমার বউ ভালো, লম্বা চূড়া সুন্দর, আমার বউরে নিয়ে আসি। ওই তখন বলতেছে যে তাইলে তো ভালোই হয়, এটা তো আমার জন্য ভালোই, আমার একটা মহিলা আমার দরকারই, তাইলে তুই নিয়ে আয়। ও আমার তখন ভিসা সব কিছু প্রসেস করে দেওয়ার পরে আমি তখন লিজাকে মালয়েশিয়াতে নিয়ে আসি। দেখেন লিজা মালয়েশিয়াতে আসার পরে আমার সঙ্গে বেশ ভালো রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, আমরা একসঙ্গে থাকি, বেশ ভালো অবস্থার মধ্যে আছি। এইরকম করতে করতে আমি তখন লিজারে বলতাম যে লিজা তুমি যে আমার কাছ থেকে টাকাগুলো নিলা, টাকাগুলো কী করছো না করছো তার তো কোনো হিসাব আমি জানি না, এখন তোমার আব্বারে বলো জমি বিক্রি করার জন্য, আমি অন্য এক জায়গায় জমি কিনবো আমরা টাকা দেওয়ার জন্য। লিজা তখন আমারে বলতেছে যে আব্বা দিবে, আব্বা বলছে দিবে, আব্বা বলছে তোমারে দিবে, তুমি অপেক্ষা করো। তাই আমি বললাম আমি কতদিন অপেক্ষা করব? আমার মেয়ে বড় হয়ে যাইতেছে, আমার মেয়ে তার নানার বাড়িতে থাকবে নাকি? এটা তো হতে পারে না। আমি সারাটা জীবন কষ্টে কষ্টে আমার জীবন কাটছে, আমার মেয়ের জীবন কষ্টে কাটুক, এটা তো আমি কখনোই মেনে নিব না। তুমি তোমার আব্বারে বলো আমার টাকা দেওয়ার জন্য, আমি জমি কিনবো। দেয় না দেয় না দেয় না দেয় না দেয় না না দেওয়ার পরে আমি তখন লাস্টে লিজারে বললাম যে ঠিক আছে তোমার আব্বা যেহেতু টাকা দেয় না, তোমাদের রাস্তার পাশে, ওদের রাস্তার পাশে একটা জায়গা আছে মোটামুটি অনেক বড়। আমি বললাম রাস্তার পাশে যে জায়গাটা আছে আমি সেই জায়গাটা একটা বাড়ি বানাবো, বাড়ি বানাই আমি সেই জায়গায় থাকবো, তোমার আব্বারা বলো ওই জায়গাটা আমার নামে দিয়ে দিতে। তাও ও দিবে 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 মানে দিচ্ছে না। শেষ পর্যন্ত পরে ও আমারে বলে যে আব্বা বলছে দিবে, আপনি যান বাড়িতে যান। পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মানে ছুটিতে গেলাম বাড়িতে যেয়ে দেখতেছে আমার শালা, আমার শ্বশুর আমার সঙ্গে ভীষণ দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। আমি বাড়িতে 4 মাসের মতো ছিলাম, ওরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করছে। জমি দেওয়া তো দূরের কথা, ওরা আমারে মানুষ বলেই গণ্য করে না, আমার সঙ্গে ঠিকমতো কথাই বলে না। আমি বললাম কী রে বাবা, আপনি বললেন আমার নামে জমি দিবেন, আমি মালয়েশিয়া থেকে আসছি, এখন এরকম করতেছেন। দেখি যে খুব খারাপ ব্যবহার, না আমার ওরা পাত্তাই দেয় না। পরে আমি বললাম লিজারে বিদেশ ফোন দিয়ে বললাম, লিজাও তখন উল্টাপাল্টা কথা বলতেছে। হ্যাঁ আপনি বাড়িতে গেছেন, আপনি জমি জামা আপনি বুঝে নেবেন, আপনি এমন করতেছেন কেন, আপনি পরে বাড়ি বানালে কী হয়েছে, আমি মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, আমার মেয়েরই বিয়ে শাদী দিতে হবে, আমার এখন জমি লাগবে না, আমার তো জমি লাগবে না, দিব আর কি, আপনি এমন করেন কেন? লিজাও দিক দিয়ে খারাপ ব্যবহার করে, আর এদিক দিয়ে আমার শ্বশুর, আমার শালা, আমার শাশুড়ি, ওরা পুরো ফোল্টি। আমার যে শাশুড়ি আমারে বললো যে তোমার মেয়ের জীবনটাও নষ্ট করো না, আমার মেয়ের জীবনটাও নষ্ট করে না, আমার সেই শাশুড়ি এখন আমার দিকে তাকায় মানে চোখ লাল করে আমার সঙ্গে কথাবার্তা বলে। যাই হোক সব কিছু ভুলে গেলাম, ভুলে আমি তখন রাগ খুব অভিমান নিয়ে প্রায় 5 মাসের মতো দেশে ছিলাম, আমি কোনো কিছু করতে পারি নাই। 5 মাস পরে আমি আবারও ছুটি শেষ করে তখন বিদেশে গেলাম, আবারও মালয়েশিয়াতে গেলাম। মালয়েশিয়াতে যাওয়ার পরে এবার দেখে ভাই এক নতুন কারবার। যে মালয়েশিয়ানরে আমি ওখানে রেখে আসছিলাম, মানে আমার বউ লিজারে রেখে আসলাম, আমার লিজা করছে কি, ওই যে মালয়েশিয়ান যে মালিক আছে ওরে পটাই ফেলছে। ওরে পটাইয়া তখন দুজনে একসঙ্গে থাকে, একসঙ্গে দুজনের সম্পর্ক। আমি যাওয়ার পরে আমার ওই আপনার মালি বলতেছে তুই আমার এখান থেকে কাজ থেকে বেরিয়ে যাও, আমার বের করে দিছে। কী রে, আমার অপরাধ কি যে তোরা আমি কাজে রাখবো না, তুই কাজে ভালো না, তুই বাড়িতে গিয়ে বেশি দিন ছিলি, এই সেই বললে আমার কাছ থেকে বের করে দিছে। পরে গোপনে খবর পাইলাম যে আমার বউর সঙ্গে ওর মানে অবৈধ সম্পর্ক, আমার বউর সঙ্গে অবৈধ সম্পর্ক, আমার বউ ওরে পটাই ফেলছে। হায় হায় হায়, এখন আমি কি করব? এদিক দিয়ে তো জমিও হারাইলাম, এদিক দিয়ে ওর বাপে এরকম করলো, এদিক দিয়ে ও এখন আমার চাকরিটাও খেয়ে ফেলছে। পরে টেনশন করতেছি করতে করতে আমি তখন আরেকটা জায়গায় চাকরি নিলাম, যেহেতু আমার এখান থেকে বের করে দিচ্ছে, আমি আরেক জায়গায় কাজ নিচ্ছি, আরেক জায়গায় কাজ নিয়ে ওইখানে কাজ করতেছি। ওইখানে কাজ করতে করতে ওই মালির এক বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে একদিন। একটা হোটেলে কাজ করতাম, হোটেলে মালির ওই বন্ধুর সঙ্গে দেখা, মানে যে মালির আন্ডারে আমার বউ কাজ করে, এবং আমার বউ একরকম তখন তার কোলবালিশ হয়ে গেছে, সোজা কথা যেটা। মালির বন্ধুর লোকে দেখা হলো, দেখা হওয়ার পরে মালির বন্ধুরে বললাম যে দেখ তোর বন্ধু তো আমার সঙ্গে করছে, আমার সঙ্গে এমনি বেইমানি করছে, আমারে তো সে তার দোকান থেকে বের করে দিচ্ছে, আমার বউরে আনছিলাম, সে তো আমার বউর লোকে করে।
মালি তখন আমার বলে, তুই জানো সেই দোকানের মালিক কি? আমি বললাম কি? বলে, ওর বউ। যে মালি দোকানে বসে ওই মালির বউ হচ্ছে দোকানের মূল মালিক। আর মালির বউ যে, সে অনেক ভালো, সে নামাজ কালাম পড়া একজন মহিলা, সে প্রতি 2-3 মাস পর পর হজে যায়, সে অনেক ভালো মেলে, তার কাছে বিচার দে। আচ্ছা কী বলস তুই? বলে হ্যাঁ। তাই আমি, তুই আমার তার নাম্বার দে। পরে তার বন্ধু ওই মালির বউয়ের নাম্বার আমাকে দিছে। দেওয়ার পরে আমি তখন মালির বউরে কল দিয়া একদম মালাই ভাষায় সব কিছু খুলে বললাম যে এই ঘটনা। এই বউয়ের শোনা মাত্র সঙ্গে সঙ্গে ওই দিনের ভিতরে আমার বউরে ক্যান্সেল দিয়া আমার বউরে দেশে পাঠাই দিছে। আমার বউরে দেশে পাঠাই দিছে, তার স্বামীর দোকান থেকে সরাই দিছে, আমারে তখন আইনা এই ক্যাশে বসাই দিছে। আমারে বলি যে তুই এখন থেকে ক্যাশে বসবি, সমস্ত দোকানের মালিক তুই, এই সব কিছুর মালিক তুই, তোর আর কোনো চিন্তা নাই। আমার স্বামীর আমি দোকান থেকে সরাই দিছি, এখন দোকানের মুদির আমি, মালিক আমি, তুই দোকানে কাজ করবি, আমি তোর কাছ থেকে হিসাব নেব, আমার স্বামী এখানে আসবে না। আমার বউরে ক্যান্সেল করে দেশে পাঠাই দিছে। এইবার সোনার চাঁদে যখন দেশে পাঠাই দিছে, এইবার দেশে যাওয়ার পরে মা, মেয়ে, বাবা সবাই আবার আগের মতো, সবাই আগের মতো, সোনা না, বাবা না, কলিজা না, আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, বাবা তুমি লিজারে মেনে নাও, লিজারে মেনে নাও। এখন তার মা আবার সে একই কথা, তোমার মেয়েটার জীবনও নষ্ট করো না, আমার মেয়ের জীবনটাও নষ্ট করো না। আমি শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমার মেয়েটারে আমি আমার এক বন্ধুর বাসায় নিয়ে, মানে চট্টগ্রামে আমার এক বন্ধু আছে, ওর এক বন্ধুর বাসায় ওর ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে রাখছি। আমার এই বন্ধু মালয়েশিয়া থাকে, আমার সঙ্গে ওর ছেলে মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তার বাসায় নিয়ে আমার মেয়েটা রাখছে। আমার মেয়েটা এখন সেখানে পড়াশোনা করে, মেয়েটা অনেক বড় হয়েছে। তো ভাই আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেল, এখনও আমার বউ লিজা আমারে বলে সে ভালো হয়ে যাবে। এখন আবার আমার অনেকেই বলে যে হয়তো তার একটা সুযোগ দেওয়ার জন্য। আমার মেয়েটাও বলে, আমার মেয়েটার নাম হচ্ছে লিমা, আমার মেয়েটা লিমাও বলে যে আব্বু আম্মুরে একটা সুযোগ দাও। তা আমার মাঝে মাঝে মন চায় তাদের সুযোগ দিব, আবার মন চায় তার সুযোগ দিতে গেলে আমি আবার কোন বিপদে পড়ি। আপনার কাছে একটা পরামর্শও চাই, আর গল্পটা আপনাকে শোনালাম, মন চাইলে আপনি এটা রেকর্ড করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আমি 2019 সালে প্রবাসীদেরকে নিয়ে 3 মিনিটের একটা ভিডিও করেছিলাম ফেসবুকে, যেটার ভিউ হয়েছিল প্রায় 25 মিলিয়ন। ইতিহাসের রেকর্ড। হয়তো আর যে আপন ইউটিউব ফেসবুক চ্যানেলে গেলে হয়তো ভিডিওটা এখনও পাওয়া যাবে। তো প্রবাসীদের কষ্ট আমি ওখানে ওই ভিডিওতে প্রথম লাইনে বলেছিলাম যে কোনো মা যদি দেখতো যে তার সন্তান কত কষ্ট করে টাকা ইনকাম করে, তবে সে মা কখনো সেই সন্তানের উপার্জিত টাকা দিয়ে 1 গ্লাস পানি কিনে পান করে খেতেন না। সেই প্রবাসী রক্তে ভেজা টাকা কিভাবে আপনারা দেশের মাটিতে নষ্ট করেন। তো এই গল্পটা আমি এই জন্যই রেকর্ড করেছি বা এই জন্যই বলেছি, যারা সাইফুল ভাইয়ের মতো আছেন তারা তো সতর্ক হবেন। সাইফুল ভাই যদি শেষ পর্যন্ত ওই মালির বন্ধুকে না পাইতো, তবে তারও কিন্তু দেশে চলে আসা লাগতো। সে কিন্তু বউ হারাইতো, সবই হারাইতো। হয়তো আল্লাহর একটা সুযোগ সেইটা কাজে লাগাইছে। প্রবাসী ভাইয়েরা সতর্ক হবেন এই গল্প শুনে আশা ব্যক্ত করে আমি আপনার আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। এবং অবশ্যই সাইফুল ভাই একটা পরামর্শ চেয়েছে যে সে তার বউ লিজাকে ফিরিয়ে আনবে কিনা, এটা আপনারা কমেন্ট বক্সে একটা মন্তব্য লিখবেন। আল্লাহ হাফেজ।